ঠাস জোরালো এক শব্দ প্রতিধ্বনিত হলো অ্যাপার্টমেন্টের সমস্ত দেয়াল জুড়ে। প্রথমটায় কেউই বুঝে উঠতে পারল না মাত্রই কি ঘটে গিয়েছে। যখন বুঝল, তখন মনে হলো বুঝি প্রত্যেকের পায়ে শিকড় গজিয়ে গিয়েছে। জেসমিন নিজের বড় সন্তানকে সজোরে থাপ্পড় মেরেছেন। গুরুতর আঘাতে জায়দানের মুখটা একপাশে হেলে গিয়েছে, চশমাটা ছিটকে গিয়ে পড়েছে মেঝেতে। অথচ অভিব্যক্তি তার বড়ই শীতল, নির্বিকার, ফাঁপা। জেসমিনের কণ্ঠ কাঁপল ভীষণ ক্রোধের তাড়নায়। নিজের গর্ভধারিণী মাকে কুকুরের সাথে তুলনা করিস, এই তোর উচ্চশিক্ষা আর সুশীলতার নমুনা। নিস্তব্ধতা। সাবিন, আরোয়া, মিসির প্রত্যেকে আজ নিজেদের ভাষা হারিয়ে ফেলেছে। এই প্রাঙ্গণে আজ শব্দরা বিলীন হয়েছে ভীষণ আবেগের যুদ্ধের সামনে। মুখোমুখি মা এবং সন্তান। পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্কের বাঁধনে বাঁধা দুটি সত্তা যখন একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন তৃতীয় ব্যক্তির সাধ্য কি তাদের রুখে দেয়? আঙ্গুল তুলে গর্জে উঠলেন জেসমিন। তোর জারজ বউকে একটা দুটো কথা বলেছি কি বলিনি? অমনি তোর গায়ে তেল ছিটকে পড়ল। তাহলে চিন্তা কর, তোর মতন একটা পাপের বীজকে নিজের পেটে 9 মাস 10 দিন 6 ঘন্টা 47 মিনিট রাখতে আমার কেমন লেগেছিল। হাঁপিয়ে গেলেন জেসমিন, ভারী নিঃশ্বাস ফেলতে লাগলেন। তবুও আজ থামলেন না তিনি। আমি একদম সঠিক ছিলাম। আমার জীবন ধ্বংসের মূল কারণ তুই। তোকে পেটে ধরা তো আমার উচিত হয়নি। তোর মতন একটা জানোয়ারকে গর্ভে পালার শাস্তি ভোগ করছি এখন। আমি যদি কোনোভাবে অতীতে পৌঁছাতে পারি, তাহলে সবার আগে কি করব জানিস? তুই পেটে থাকতেই অ্যাবর্ষণ করিয়ে ফেলে দেব। জেসমিন শিকদার। সকলে চুপ থাকল। শুধু চুপ থাকতে পারল না সাবিন নামক বেয়াদব মেয়েটা। নিজের শাশুড়ির মুখোমুখি গিয়ে দাঁড়ালো সে। চোখ জুড়ে তার ভয়ানক আক্রোশ, অথচ শরীর জুড়ে তীব্র নিয়ন্ত্রণ। পুরাতন সাবিন এই মুহূর্তে কারো গায়ে হাত তুলতেও দ্বিতীয়বার চিন্তা করত না। অথচ এই সাবিন চিন্তা করে, ভীষণ রকমের চিন্তা। সেই চিন্তাই আজ রক্ষা করল জেসমিনকে। আপনি কি আদৌ মানুষ? কোন মাটিতে গড়া হয়েছে আপনাকে সত্যি করে বলুন তো? হাহাকার করে উঠল সাবিন রীতিমতো। পিছনে দণ্ডায়মান জায়দান ভীষণ নির্বিকার। চাবি দেয়া কাঠপুতুলের মতন মেঝেতে হাঁটু গেড়ে বসে অত্যন্ত শান্তি ভঙ্গিতে সে চশমাখানি তুলে নিল। খেয়াল করল, চশমার লেন্স ভেঙে গিয়েছে। ওই ভাঙা চশমায় নীরবে সে চোখে পড়ল। সাবিন লালচে চোখে আর্তনাদ মেখে বলে উঠল, আপনি আজ আমার মতন বেয়াদবকেও বাকরুদ্ধ করে দিয়েছেন, জেসমিন শিকদার। পাখিরা মাঝে মাঝে নিজের পাড়া ডিম নিজেই খেয়ে নেয়। আরে, ওরা তো অবুঝ জন্তু। আল্লাহ তায়ালা ওদের আমার আপনার মতন মস্তিষ্ক নামক শক্তিশালী অস্ত্র দেননি। ওরা ক্ষুধায় কাতর হয়ে নিজের সন্তানকে ভক্ষণ করে। আপনার কিসের তাড়না? কিসের এত ক্ষুধা? আপনি না আশরাফুল মাখলুকাত? পাখি হতে চাইছেন কেন? নিজের সন্তানকে পাপের বীজ, জানোয়ার বলার আগে একটাবার বিবেককে জিজ্ঞেস করে দেখুন, আসল জানোয়ারটাকে। সাবিনের চোখজোড়া ঝাপসা হয়ে এলো কথাগুলো বলার সময়। শরীর কাঁপল। এমন একটা বোবা অনুভূতি, ভোঁতা যন্ত্রণা কখনো হয়নি তার। জায়দান কিভাবে সহ্য করছে এই ব্যথা? তুই আমার সম্পর্কে কতটুকু জানিস? জেসমিনের তেজস্বী কণ্ঠস্বর হঠাৎ করেই গম্ভীরতা ধারণ করল। সাবিন জায়দানের দিকে এগোতে প্রস্তুতি নিলেও মাঝপথে থমকে গেল। জেসমিনের মুখজুড়ে নেমে এসেছে গাঢ় কালো ছায়া। তোরা কে কি জানিস আমার সম্পর্কে? বল। তোরা সবাই শুধু বিচার করতে জানিস। অন্তর পড়ার ক্ষমতা থাকলে হয়তো আমার সামনে দাঁড়ানোর আগে কয়েকশো বার চিন্তা করতি। ঢোক গিললেন জেসমিন, তার গলা কম্পিত হলো যখন তিনি বলতে শুরু করলেন। আমাকে দেখলে কি মনে হয়? আমার সব আছে তাই না? স্বামী, সন্তান, ধন, দৌলত সবকিছু। কোনো কিছুর অভাব নেই। অথচ দিন শেষে হিসাব কষতে বসলে দেখি, এই নারীর জীবনে প্রাপ্তির খাতা আজও শূন্য পড়ে আছে। গাঢ় নিস্তব্ধতা ভর করল সমস্ত ঘর জুড়ে। আজ প্রতিটি চরিত্র যেন একে অপরকে নিজেদের নতুন রূপে চমকে দেয়ার প্রতিযোগিতায় নেমেছে। জেসমিনের প্রতিটি শব্দ ধ্বনিত হচ্ছে সকলের অন্তর জুড়ে।
বিয়ে হয়েছিল আমার বড় ঘরে। তা হওয়ারই ছিল। বিয়ে, পরিবার, স্বামী, সন্তান, সংসার নিয়ে কত স্বপ্ন বোনা থাকে একজন নারীর। নিজের সকল শখ, স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছিলাম আমি একটা সুখের সংসারের জন্য। অথচ কি পেয়েছি তোরা বলতে পারিস? স্বামীর অবহেলা। হ্যাঁ, আমার স্বামী কোনো মানুষ ছিল না, সে ছিল একটা টাকা কামানোর মেশিন। এখনো সে তাই রয়ে গিয়েছে। সে মনে করত, আলিশান বাড়িতে বস্তা বস্তা টাকা ঢোকাতে পারলেই শান্তি আপনা আপনি হেঁটে চলে আসে। একটা মেয়ে বিয়ের পর কি চায়? তুই বল সাবিন, তুই কি চাসনি নিজের স্বামীর উপস্থিতি? তোর সব বিশেষ মুহূর্তে তার পদচারণা। দুপুরে, রাতে একবেলা দুবেলা একসাথে বসে খাবি। তোর মুখে খাবার তুলে দেবে সে আদর করে। রাতে চায়ের কাপ নিয়ে বসবে বারান্দায়। দুজনে গল্প করবি, ভবিষ্যতের স্বপ্ন বুনবি। সারাদিন কাজের শেষে তোর স্বামী শান্তির নীড়ে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। বাসায় ফেরার সময় হাতে করে একটা ফুল নয়তো চকলেট নিয়ে আসবে তোর জন্য। তুই যখন প্রথমবার গর্ভধারণ করবি, তাকে জানাবি, সে অশ্রুসিক্ত হয়ে তোকে আগলে নিয়ে জানাবে সে কতটা খুশি হয়েছে। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম, সাবিন? নীরবতা। কেউ কারো দিকে তাকিয়ে থাকতে পারছে না। জেসমিন দৃষ্টি মেলালেন নিজের বড় সন্তানের দিকে, যে নির্লিপ্তভাবে অদূরে জানালার দিকে চেয়ে রয়েছে। ভাঙা চশমার ওপাশে জ্বলজ্বল করছে বাদামি জহরতজোড়া। আমার স্বাভাবিক চাহিদাগুলোর বিপরীতে কি পেয়েছি জানিস তোরা? ফাঁকা বিছানা, ঠান্ডা ঘর, স্বামীহীন সংসার। দিনের পর দিন আমি নিজেকে মানিয়ে নিয়েছি, উনি খুবই ব্যস্ত মানুষ, কত দিক তাকে সামলাতে হয়। তিনি সব দিক সামলেছেন ঠিকই, শুধু নিজের সংসারটাই অবহেলায় পড়েছিল। ভূতের মতন বসবাস ছিল আমার। এই ভূতের জীবনে অমাবস্যার মতন কদাচিৎ দেখা দিত আমার স্বামী, বজাতে আসতো সে বেঁচে আছে। আমার হাজারটা ফোনের বিপরীতে উত্তর আসতো, আমি বিজি আছি। পরে তো সেটুকু উত্তর আসাও বন্ধ হয়ে গেল। প্রেগন্যান্সি। একটা মেয়ের জীবনের কত বিশাল টার্নিং পয়েন্ট। অথচ এই সময়ে আমার স্বামী, আমার সবথেকে বিশ্বস্তভাজন মানুষটা আমায় সবচেয়ে বড় ধোঁকাটা দিল। আমার কি দোষ ছিল তোরা বলতে পারিস? নির্বাক্তা। আরোয়া পেছাতে পেছাতে মিছিরের পাশাপাশি গিয়ে দাঁড়িয়েছে। সে সহ্য করতে পারছে না আর এমন দুর্বিষহ বহিঃপ্রকাশ। সাবিন নিটল, নিশ্চল। জায়দান পাথুরে, নির্বিকার। জেসমিনের চোখ ছলছল করছে, তিনি শাড়ির আঁচল তুলে চোখজোড়া মুছে নিয়ে বললেন, সবকিছু আমারই দোষ। আমারই উচিত হয়নি সংসারের মতন একটা বিশাল স্বপ্ন দেখা। আমারই উচিত হয়নি একটা সন্তান জন্ম দেয়া। যেসব ব্যাপার উচিত হয়নি, তাই শুধরে নিচ্ছি আমি। পুনরায় কর্কশ হয়ে উঠল জেসমিনের গলা। তীব্র দৃষ্টিতে তাকালেন তিনি বড় সন্তানের দিকে। ভয়ানক ক্রোধান্বিত কণ্ঠে ঘোষণা করলেন, সমাজের বিস্তর মতন ছেলেরাই, বুঝেছিস জায়দান আরেফিন, যারা বউয়ের কান পড়ায় নিজের শেকড় উপড়ে ফেলতে দ্বিধা করে না। কে বাবা, কে মা? দরকার আছে তখন। জন্মের ঋণ শোধ করার মুরদ না থাকলে হবে কি? তাদের থাকে দেমাগ, উচ্চাকাঙ্ক্ষা আর ভবিষ্যতের চিন্তা। নিজের বউয়ের সংসার গড়তে তারা জন্মদাতার সংসার ভাঙতে পারে। মেরুদণ্ডহীন। আমার বাড়িতে আমি বেঁচে থাকাকালীন এসব সহ্য করা হবে না। তাই আজ তোকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আরেফিন বাড়ির বড় বউ হবে, কেবল এবং একমাত্র আরোয়া এহসান। এটা আমার হুকুম। আর আমার হুকুমের অমান্যতা হলে, আরেফিন বাড়ির ইতিহাস থেকে তোর নাম ও নিশান মুছে যাবে। কেউ কোনোদিন জানবেও না, আমার একটা নয়, দুটো ছেলে ছিল। তোমার দুজন ছেলে ছিল কবে, আম্মু? কণ্ঠস্বরটি এতটা ম্রিয়মাণ শোনালো যে বাকিদের বুঝতে খানিক বেগ পোহাতে হলো। সুদীর্ঘ অবয়বে শিরদাঁড়া টানটান করে দাঁড়িয়ে থাকলেও জায়দানকে দেখাচ্ছে জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিকের মতন। আস্তে করে মাথা ঘুরিয়ে সে নিজের মায়ের দিকে তাকালো। মন্থর এক প্রাণহীন কণ্ঠে শুধালো, তুমি নিশ্চিত তোমার সন্তান একজন নয়? মাম্মি। একটা ডাক ছিঁড়ে ফেলল চারপাশ। আবেগে মোড়া দৃশ্যপটে হঠাৎ করেই আগমন ঘটল দুই উদ্ভ্রান্ত সত্তার।
হালকা চাপানো দরজা দিয়ে ছুটে ভেতরে প্রবেশ করল আয়দান। তার অনুসরণে হনহন করে রীতিমতো তেড়ে আসা জাফর। কিছুক্ষণ আগেই মিসিরের কাছ থেকে জেসমিনের জায়দানের কাছে আসার খবর পেয়েছেন তিনি। পিতৃহৃদয়ের বুঝতে কিছুই বাকি থাকেনি। প্রথমবারের মতন নিজের কোম্পানির কাজ উপেক্ষা করে ছুটে এসেছেন তিনি যত দ্রুত সম্ভব। তাকে একা আসতে দেয়নি কনিষ্ঠ পুত্র। ভেতরে ঢুকেই হিমশীতল পরিস্থিতি খেয়াল করে থমকে গেল আয়দান। ডাগর ডাগর বাদামি চোখ মেলে সে প্রথমে দেখল জননীকে। পরবর্তীতে প্রশ্নবোধক চোখে তাকালো চারদিকে। একটি ঢোক গিলে অবুঝের মতন এগোলো জেসমিনের দিকে। কাঁধে হাত জড়িয়ে নরম গলায় বলল, তুমি এখানে কেন এসেছো, মাম্মি? সূক্ষ্মতম এক তির্যক হাসির প্রস্ফুটন ঘটল জায়দানের ঠোঁট জুড়ে। যেন তার তোলা সকল প্রশ্নের উত্তর ওই একটি দৃশ্য মাঝেই ফুটে উঠেছে। জেসমিন, আমি তোমাকে কতবার বারণ করেছি রাগের মাথায় কোনো কিছু না করতে। তোমার শরীর ভালো নেই, তারপরও তুমি অবাধ্য কেন হয়েছ? যা করেছ, অনেক করেছ। এবার বাড়িতে চলো। এগোলেন জাফর। নিজের স্ত্রীর বাহু ধরে তাকে সরিয়ে নিতে চাইলেন। তবে একচুল নড়লেন না জেসমিন। এমনকি অতি সাধের ছোট ছেলের দিকেও একটাবার তাকালেন না। তার জ্বলজ্বলে প্রসারিত দৃষ্টি নিবন্ধ বড় ছেলের অবয়বে, যে অত্যন্ত শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছু মানুষ মনে করে তার জন্ম দেয়া সন্তান তার নিজস্ব প্রপার্টি। তাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে। এটা সন্তানের উপর বাবা মায়ের জন্ম দেয়া ঋণ। জায়দান বলতে শুরু করল। অত্যন্ত ধীর পায়ে একটু একটু করে সে এগিয়ে এলো সামনে। সন্তানকে যখন ইচ্ছা দুটো থাপ্পড় লাগিয়ে দেয়া যায়। যখন ইচ্ছা তাকে মানসিকভাবে টর্চার করা যায়। যখন ইচ্ছা তাকে চাকরের থেকেও অধম মনে করা যায়। যখন ইচ্ছা তার জীবনে এসে সবকিছু তছনছ করে দিয়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে হেঁটে চলে যাওয়া যায়। কারণ সে সন্তান। জন্ম দেয়া সন্তান। সন্তান নামের বাপের সম্পত্তি। অন্তিম বাক্যে এতটা জোর পড়ল যে বুক কেঁপে উঠল সকলের। নির্বাকতার চূড়ান্ত সীমা আজ পেরিয়ে গিয়েছে। জায়দান জেসমিনের কয়েক হাত দূরে এসে থামল। ভাঙা চশমার ভেতর থেকে নিগুড় দৃষ্টিতে দেখল নিজের জন্মদাত্রীকে। একটা সুখের সংসারের স্বপ্ন তো আমিও বুনেছিলাম আম্মু। সাজানো গোছানো একটা সংসার, বাবা, মা, ভাই, স্ত্রী সকলকে নিয়ে একটা পরিপূর্ণ পরিবার। আমিও কি তা পেয়েছি? তোমার প্রাপ্তির খাতায় না হয় শূন্য আছে। আমার প্রাপ্তির খাতার পৃষ্ঠাগুলোও যে ছিঁড়ে গিয়েছে। বুকের ভেতরটা ঝড়ো করে ভেঙে আসার মতন দমবন্ধকর এক অনুভূতি হলো সকলেরই। অথচ কেউই বুঝল না অপর মানুষগুলো একই অনুভব করল কিনা। জায়দান চুলে আঙুল চালিয়ে এলোমেলো করে ফেলল নিজের সকল পরিপাটি মনোভাব। ৩২টা বছর আমি একটা মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থেকেছি। আমার ধ্যান জ্ঞান, রন্ধ্রে রন্ধ্রে শুধু তুমি ছিলে আম্মু। আমি তোমার একজন সন্তান হতে চেয়েছিলাম। আমি তোমার কাছে জায়দান নয়, আয়দান হতে চেয়েছিলাম। তোমার মনে আছে আম্মু? তুমি একদিন আমাকে বলেছিলে, যতদিন আমি চুপ থাকব, ততদিন নাকি তুমি আমায় ভালোবাসবে। আমি ৩২টা বছর চুপ থাকলাম। কই? তুমি তো আমাকে ভালোবাসলে না। মিছিলের পাশে দাঁড়ানো আর ওয়া কথাগুলো আর সহ্য করতে পারল না। সে এসেছিল, তবে জায়দানের অধিকার আদায় নয়, ভিন্ন একটি কারণে। অথচ নিজেকে প্রকাশ করবে কি? পারিবারিক ঝামেলার মাঝে এত বড় এক উদ্ঘাটন তাকে অভ্যন্তর থেকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে। বুঝে ওঠার আগেই অশ্রুপাত ঘটেছে তার। অজান্তেই মিছিরের হাত চেপে ধরে ফেলল সে। মিছির তাকে সরিয়ে দিল না, বরং দাঁড়ালো এক ঢালো স্বরূপ। চোখের মাঝে ছেলেটার দারুণ শোকের ছায়া। বন্ধুর কষ্টে জর্জরিত মিছিরের নিজের হৃদয়ও। জায়দান আজ থেমে নেই। এক দু শব্দে বাক্য শেষ করা পটু তুখোর বুদ্ধিমান প্রফেসরও বুঝি হার মেনেছে বুকের ভেতর চেপে রাখা পর্বতপ্রমাণ কষ্টের সামনে। সে নিবিড় কণ্ঠে বলে যাচ্ছে, ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম। আমি জানতাম আমি আর ৫ জন ছেলেমেয়ের মতন না। আমার হাসতে, খেলতে, অনুভূতি বুঝতে সময় লাগত।
সমবয়সীদের ভিড়ে নিজেকে বুড়ো মনে হতো কারণ আমি একটু বেশিই বুঝতে পারতাম। টিচার এক বললে 10 বুঝে যাওয়া এই আমিটাকে কেউ সহ্য করতে পারত না, কারণ আমার জন্য তাদের পড়ালেখার চাপ বেড়ে যেত। শুধু একটা মিসিরই ছিল আমার সঙ্গী। কিভাবে আমার সঙ্গে জুড়েছে সেটা ওই ছেলেটাই জানি, আমি সূত্র দিয়ে আজও মিলাতে পারিনি। ভাবতাম, বুঝি আমার এই অপারগতাই আমাকে আমার আম্মুর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছে। আমি হাসতে পারি না, অনুভূতি বুঝি না, এই কারণে আম্মু আমাকে ভালোবাসে না। তোমার ভালোবাসার জন্য আমি কি না করেছি আম্মু? আয়দানের অ্যাক্সিডেন্টকে সবাই দোষী ভাবলেও আমি বলি, সেটা শুধু তোমার বুকের নিভু নিভু আগুনকে জ্বালিয়ে দিয়েছে। তুমি এর আরো আগে থেকেই আমায় দেখতে পারতে না। কেন আম্মু? বিশ্বাস করো, আমি জগতের কোনো অনুভূতি না বুঝলেও শুধু তোমাকে ভালোবাসার অনুভূতি বুঝতাম। সেটা তো জন্মগত। তুমি তো আমার মা, জন্মদাত্রী, গর্ভধারিণী। আমার শরীরে যতটা না আব্বুর রক্ত, ঠিক ততটাই তোমার রক্ত। তাই যতটা না দোষ তোমার, ঠিক ততটাই আব্বুরও। পরিস্থিতির পরিবর্তন ঘটল একেবারে অতর্কিতে। জায়দানের প্রশান্ত চেহারা হঠাৎ করেই বদলে গেল। তাতে ভর করল সুতির আক্রোশ। কেউ কিছু বুঝতে পারার আগেই একপাশের ডাইনিং টেবিলটা প্রচণ্ড জোরে ঠেলে মেঝেতে ফেলে দিল সে। ঝনঝন করে আছড়ে পড়ল সবকিছু। ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল চারপাশে। লাফিয়ে উঠল প্রত্যেকে, ছিটকে সরে গেল দূরে। ভাঙচুরের ধ্বংসযজ্ঞের আওয়াজকেও ছাপিয়ে গেল জায়দানের হিংস্র পশুর ন্যায় তোলা গর্জন। দোষ হলো জাফর আরেফিনের মতন লম্পট পুরুষগুলোর, যারা নারীদেহের লোভে একটা গোটা সুখের সংসারকে ভেঙে খান খান করে দিতে চিন্তা করে না। যাদের জন্য গোটা পুরুষজাতি লজ্জায় স্ত্রীজাতির সামনে মাথা তুলতে পারে না। যাদের পাপের শাস্তি ভোগ করতে হয় তার সন্তানদের। পুরুষের অহংকার, পুরুষের মনের পর্দা, পুরুষের গৌরব তাদের চাহিদার সামনে ভুলুণ্ঠিত হয়। কে দিয়েছে এই অধিকার জাফরদের? তারা নিজেরা কেন মরে না? তিলতিল করে মারে তার আশেপাশের মানুষদের। ছট করে ঘুরল জায়দান। তার মুখটা হয়ে উঠেছে টকটকে লাল। একপাশের গালে দগদগে ঘা হয়ে জ্বলছে জেসমিনের দেয়ার চরের চিহ্ন। সরাসরি জাফরের দিকে তাকালো পৈশাচিক হয়ে ওঠা বাদামি চোখজোড়া। কেঁপে উঠলেন জাফর। মনে হলো, বড় সন্তান নয়, সামনে দণ্ডায়মান কোনো রক্তখেকো দানব। চিৎকার করে উঠল জায়দান, হাতের আশেপাশে যা কিছু পেল তার সবগুলো আছাড় দিতে দিতে বলল, কেন আব্বু? কেন করলে তুমি এমন? তুমি জানো না পিতা মাতার প্রভাব সন্তানের উপর এসে পড়ে। সেটা স্বভাব হোক, গুনাহ হোক কিংবা হোক পাপ। তোমার পাপের শাস্তি আমি কেন ভোগ করছি? তুমি তো দিব্যি ভালো আছো। তোমার সব আছে। পরিবার, প্রিয়জন। আমার কি রইল? আমি কি পেলাম? আমার জীবন থেকে মা নামক আদরটাকে কেড়ে নিতে তোমার বুকে বাঁধল না। আমি আসলেই তোমার সন্তান, নাকি আম্মুর বলা পাপের বীজ? চুপ করো। চুপ করো জায়দান, আল্লাহর দোহাই লাগে। জাফর কেঁদে ফেললেন। তার সমস্ত শরীর এমনভাবে কাঁপছে যে তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। হাঁটুতে মুখ গুজে ফেললেন তিনি। অথচ জায়দানের মাঝে একটুও পরোয়া হল না আজ। ছট করে ফিরে তাকালো সে জেসমিনের দিকে, যাকে এই মুহূর্তে নিজের বুকে আগলে রাখার চেষ্টা করছে আয়দান। অথচ জননীর দৃষ্টি একবারের জন্যও সরছে না বড় সন্তানের উপর থেকে। আম্মু, আমি তোমাকে কি করেছি আম্মু? শুধু আমি আব্বুর সন্তান, এটাই আমার অপরাধ। আমি আব্বুর মতন দেখতে, এটা আমার দোষ। আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আম্মু। যেমন করেছেন আয়দানকে। অথচ তুমি ওকে দেখলে, আমায় দেখলে না। সংসার পাওনি তুমি আব্বুর জন্য, সেই ঝাঁজ তুমি আমার উপর মেটালে বছরের পর বছর ধরে। মানসিক সমস্যা। হ্যাঁ, মানসিক সমস্যা তোমার ছিল। কিসের সমস্যা জানো? আমার মধ্য দিয়ে তুমি আব্বুকে কষ্ট দিতে চাইতে। তুমি তাকে সরাসরি আঘাত করতে না পেরে আমার মধ্য দিয়ে করতে। তুমি বলো, আব্বু বলো, দুজনই নিজ নিজ জীবনের না পাওয়ার ঝাঁজ মিটিয়েছ আমার উপর দিয়ে। কারণ আমি ছিলাম তোমাদের অবলা সন্তান। তোমাদের জন্ম দেয়ার ঋণে ঋণী। আমায় জন্ম দিয়ে তোমরা নিজেদের হতাশা নিবারণের পুতুল লাভ করেছিলে।
তীব্র আক্রোশে সজোরে লাথি হাঁকিয়ে বসার ঘরের সোফা উল্টে ফেলে জায়দান চিৎকার দিয়ে উঠল, আই অ্যাম আ হিউম্যান, নট ইউর ফাকিং পাঞ্চিং ব্যাগ। ভয় এবং আতঙ্কে কুঁকড়ে গেল এক একজন। এগোনোর সাহস করল শুধুমাত্র একজন, সেই বেয়াদব সাবিন। ছুটে গিয়ে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল সে। শক্তভাবে তাকে আঁকড়ে ধরে বুঝি শান্ত করতে চাইল এক অশান্ত হয়ে ওঠা সমুদ্রকে। অতি কষ্টে কান্না নিবারণ করে সে উচ্চারণ করল, শান্ত হও তুমি, তোমার প্রাপ্তির খাতা শূন্য নয়, তাতে আছি আমি। ও মহেয়ার মাই লাভ, আপ মহেয়ার। জমে গেল জায়দান। তখনও হাঁপাচ্ছে সে। ক্রোধের কারণে শিরা উপশিরা জেগে উঠেছে ঘাড়ের উপর, কপালের পাশ জুড়ে। লম্বা দুখানা হাত দুপাশে কাঁপল থরথর করে। চোখ বুজে নিল সে, যেন মাত্র ফিরে এসেছে ঝড়ের চূড়ান্ত পর্যায় থেকে। সাবিনকে পাল্টা জড়িয়ে ধরতে পারল না সে। শুধু নুয়ে এসে মাথাটা রাখল অর্ধাঙ্গিনীর কাঁধের উপর। টানল গভীর প্রশ্বাস। অতঃপর যখন সে চোখ খুলল, তখন ওই বাদামি দৃষ্টি জুড়ে টলটলে পানি। প্রথমবারের মতন সদা নির্লিপ্ততা পর্বতের মাঝে অশ্রুঝর্ণার দেখা পেল সকলে। অবিশ্বাস, বিস্ময়, অভূতপূর্ব কোনো শব্দই দৃশ্যটিকে ব্যাখ্যা করতে যথেষ্ট নয়। সাবিনের কাঁধে মাথা রেখেই অশ্রুসজল চোখে অসহায় দৃষ্টিতে জেসমিনের দিকে তাকালো জায়দান। যখন তার চোখ পেরিয়ে গাল বেয়ে অশ্রুবিন্দু গড়াতে আরম্ভ করল, তখন সে অস্ফুট স্বরে বলল, আমি তোমার জন্য আমার আত্মার অংশটাকেও উৎসর্গ করে দিয়েছিলাম। আমি সত্যিই তোমাকে খুব ভালোবেসেছিলাম আম্মু, অপ্রয়োজনীয় ভাবে বেশি। কান্না মানুষের বেদনা প্রকাশের অনুভূতি। কান্নাকে কেউ ভাবে দুর্বলতা, কেউ ভাবে কষ্ট বের করে দেয়ার শক্তিশালী উপায়, আবার কেউ বা ভাবে লজ্জাজনক। জীবনে কখনোই কাঁদেনি এমন মানুষ পৃথিবীতে বিরল। তার চেয়েও বিরল জায়দানের মতন মানুষেরা, যাদের অনুভূতির হিসাব মিলিয়ে উঠতে লেগে যায় বছরের পর বছর। জন্মের পরপর না কাদায় ডাক্তারের কত কসরত করে জায়দানের হৃদযন্ত্র সচল করতে কাঁদাতে হয়েছিল তা সে নিজে না জানলেও জানেন জেসমিন। স্মৃতিগুলো মলিন হলেও পুরোপুরি মুছে যায়নি অন্তর থেকে। জন্মের পর আজ যেন প্রথমবার নিজের বড় ছেলেকে কাঁদতে দেখছেন তিনি। দেখছে সবাই। চোখের সামনে স্বয়ং মৃত্যুদূত এসে দাঁড়ালেও যে বান্দার অভিব্যক্তি নির্লিপ্ততা থাকার কথা, তেমন একটা অনুভূতিহীন মানুষের চোখ বেয়ে অবাধে অশ্রু গড়ানোর বিষয়টা নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মতনই আশ্চর্যজনক। অথচ আজ বাদ মানল না জায়দান। রোবটতুল্য শরীর কিভাবে এতদিন বুকের ভেতর এতটা আবেগ লুকিয়ে রেখেছিল তা বুঝতে সে নিজেও অপারগ। সাবিনকে নিজের কাছ থেকে আস্তে করে সরিয়ে দাঁড় করালো জায়দান। বাদামি চোখ বেয়ে অশ্রু ঝরতে ঝরতে ঝাপসা দেখছে সে। ভাঙা চশমাখানি চোখ থেকে খুলে নিয়ে হাতের উল্টোপিঠ চোখে চাপল অশ্রু বন্ধ করতে। অথচ কোনো বাধাই আজ কাজ করল না। অর্ধাঙ্গিনী তার হতবাক হয়ে চেয়ে আছে আপন ছলছল দৃষ্টিতে। জায়দানের অশ্রুপাত সংক্রমিত করেছে সাবিনকেও। তুমি যখন আয়দানের জন্য সোয়েটার বুনতে, আমারও ইচ্ছা হতো একটা আবদার করতে। যখন ওর জন্য আচার বানাতে, আমারও ইচ্ছা হতো একটুখানি চেখে দেখতে। ইচ্ছা হতো বাহির থেকে ভেতরে এসে তোমার সঙ্গে একবেলা খাবার খেতে। ইচ্ছা হতো তোমার কোলে মাথা রেখে নিজের সারাদিনের ক্লান্তি ভুলতে। আম্মু, আমার চাওয়াটা কি খুব ভারী যে তুমি বইতে চাওনি কোনোদিন? জায়দানের কণ্ঠস্বর ভেঙে গিয়েছে সম্পূর্ণ। কান্নামাখা কাপা কাপা গভীর কণ্ঠের আর্তনাদ কাউকে শান্ত থাকতে দিল না। কখন যে কার অশ্রু বয়ে নেমে বুক ভিজিয়েছে কেউই টের পেল না। জায়দান নিজের কান্না থামাতে চাইলেও কেন যেন পারছে না। কখনো আবেগ না দেখানোর কারণে আজ বুঝি সবটা উপচে বেরোচ্ছে। কে জানে আর কোনোদিন বেরোতে পারবে কিনা। স্কুলে কলেজে সবার বাবা মা তাদের পাশে থাকতো। প্রত্যেকটা পাবলিক পরীক্ষা, প্রত্যেকটা রেজাল্টের দিন, প্রত্যেকটা ফার্স্ট ইন এভরিথিং হওয়ার দিন আমি আশাহত হয়ে তোমায় খুঁজতাম আম্মু। আমি জানতাম তুমি আসবে না। কোনোদিন এসে বলবে না, জায়দান আম প্রাউড অব ইউ। কোনোদিন না। তবুও কেন খুঁজতাম? আব্বুকে কোনোদিন খুঁজিনি, অথচ তাকে জোর দিয়ে বলল সে আসতো। অথচ আমি তোমায় খুঁজলাম, পাবো না জেনেও খুঁজলাম দিনের পর দিন।
প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা প্রাইজ গিভিং সারমনি, প্রত্যেকটা অ্যাওয়ার্ড রিসিভিংয়ে আমার অভিভাবকের সিটটা ফাঁকাই পড়ে রইল। গোটা দুনিয়ার মানুষ আমায় শুভেচ্ছা জানিয়ে ফেলল, অথচ আমি আমার আম্মুর ঠোঁটের সন্তুষ্ট হাসিটুকু অবধি কোনোদিন দেখতে পেলাম না। সমস্ত ঘর ভরে উঠেছে জায়দানের ফোঁপানোর আওয়াজে। অশ্রু গড়িয়ে তার গলা থেকে বুক অবধি ভিজিয়ে ফেলেছে। অশ্রুসিক্ত হয় টি শার্ট লেপ্টে গিয়েছে বুকে। দিনের পর দিন আমি মিথ্যা আশা নিয়ে বেঁচেছি। ভালো পড়ালেখা করলে আম্মু আমায় ভালোবাসবে। সবকিছুতে ফার্স্ট হলে আম্মু আমায় ভালোবাসবে। ভদ্র থাকলে আম্মু আমায় ভালোবাসবে। নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে পৌঁছাতে পারলে আম্মু আমায় ভালোবাসবে। একদিন, একদিন না একদিন আম্মু আমাকে ভালোবাসবেই। আমাকে জন্ম দিয়েছে যে। বছরের পর বছর বাঁচার জন্য নয়, আমি তোমার জন্য বেঁচেছি আম্মু, শুধু তোমার জন্য। ভাইয়া, চুপ করো, প্লিজ। মৃদু গলায় আকুল আর্জি জানালো আয়দান। ভাইয়ের এমন ভগ্ন রূপ শেষ হইতে পারছে না। অথচ তাকে বিন্দুমাত্র পরোয়া না করে জায়দান কান্নাজড়িত ভারী কণ্ঠে বলতে লাগল, আমার কি কষ্ট হয় না আম্মু? তুমি আমাকে দূরে ঠেলে আয়দানকে ভালোবাসলে আমার কষ্ট হয় আম্মু। তুমি এখন ওর বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে শীতল দৃষ্টিতে চেয়ে আছো, আমার বুকটা ফেটে যাচ্ছে আম্মু। মিসির দুহাতে নিজের চোখ চেপে ধরল, তার ইচ্ছা হচ্ছে কোনোভাবে নিজের কান দুটো বন্ধ করে নিতে। বন্ধুর এমন আকুতি সে সহ্য করতে পারছে না। মনে হচ্ছে বারংবার তার বুকটা ভেঙে খান খান করছে কেউ। তার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আজ সকালেও তিনি ফোন করে বলছিলেন, মিসির যেন এই সপ্তাহে অবশ্যই তার সাথে গিয়ে দেখা করে। তার বাবা মা দুজন ঢাকার বাইরে থাকেন বিধায় সপ্তাহে 2 সপ্তাহে মিসির যায়। কখনো কাজের বাহানায় তাও হয় না। অথচ ওই মহিলার কি টান! মাতৃত্বের টান। কাছে না থেকেও ছেলের প্রতি নারীর টান। অথচ জায়দান নিজের বাড়িতেই। ভাবতেই চোখ ঠিকরে অশ্রু উপচে গড়ালো মিসিরের। আমি শুধু তোমার একটুখানি ভালোবাসা চেয়েছিলাম আম্মু। আমি তোমার আদরের কাঙাল। এক বিন্দু আবেগ হলেও আমার চলতো। ক্ষুধার্ত নেড়ি কুকুর যেমন খাবারের পিছন পিছন ঘোরে, তেমনি আমি তোমার স্নেহের পিছনে ঘুরেছি, আম্মু। এত লোভ ছিল আমার তোমাকে পাওয়ার যে আমি নিজের স্ত্রীর প্রতি পাষাণ হতেও দ্বিতীয়বার চিন্তা করিনি। আমি দিনের পর দিন সাবিনের প্রতি তোমার সকল অন্যায় অত্যাচার দেখেও চুপ থেকেছি। আমার বুক ফাটত তবু মুখ ফুটত না। কেন জানো আম্মু? আমি ভয় পেতাম। তোমাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয়। আমি একজন ভালো ছেলে হওয়ার লোভে একজন ভালো স্বামী হতে পারিনি। জায়দানের শরীর কাঁপতে শুরু করেছে কান্নার দমকে দমকে। অথচ সে থামতে পারছে না আজ। চাইছে, কিন্তু সম্ভব হচ্ছে না। টি শার্টের নিচের অংশ তুলে সে চোখ মুছল, পুনরায় অশ্রু এসে ভরে গেল। আমার আম্মু আমাকে সইতে পারত না। আমার আব্বু থেকেও নেই, অধরা ছায়া। আমার ভাই আমায় ঘৃণা করত, মনস্টার ভাবত। আর আমার বউ আমাকে অন্যের সাথে তুলনা করত। তার মতে আমি তার যোগ্য ছিলাম না, সে নিজের চাচাতো ভাইয়ের মতন ছেলে জীবনে চাইত। আমার মতন নিরামিষ মানুষটা তার জীবন এতটাই তছনছ করে রেখেছিল যে সম্পর্ক শেষ করতে উঠে পড়ে লেগেছিল সে। আমার চারপাশের প্রত্যেকটা মানুষ সুখী ছিল, ছিলাম না শুধু আমি। তাদের স্বপ্ন, জীবনে ছিল অন্য সবাই, জায়গা ছিল না শুধু এই আমিটার। যেন তাদের পায়ে ছিঁড়ে যাওয়া জুতা আমি, যার কাজ ঘরের কোনায় অবহেলায় পড়ে থাকা। জায়দান, সরি। সরি মাই লাভ। আমি বুঝতে পারিনি, কোনোদিন বুঝতে পারিনি। হাহাকার করে উঠল সাবিন। তার খুব ইচ্ছা করছে এই মুহূর্তে আরো একবার শক্তভাবে তার প্রিয়তমকে জড়িয়ে ধরে। ভুলিয়ে দেয় তার সকল যাতনা। অথচ আজ সে বুঝতে সক্ষম, অতীতে সে নিজেও কিভাবে এই মানুষটার যন্ত্রণায় ভূমিকা রেখেছে। আজ তিনটি মানুষ ভীষণ অপরাধী ভঙ্গিতে জায়দানের সামনে চোখের পানি ফেলছে নীরবে। তার স্ত্রী সাবিন, ভাই আয়দান এবং পিতা জাফর। জায়দানের সঙ্গে পাল্লা দিয়ে যেন ক্রন্দনে মেতেছে তারাও। একমাত্র পাথরের ন্যায় স্থির, বরফের ন্যায় শীতল দণ্ডায়মান জেসমিন।
খটখটে শুকনো চোখ, তীক্ষ্ণ চাহনি, আবদ্ধ নজর তার বড় সন্তানের উপর, যে আজ ভাঙাচোরা এক আয়না। জীবনে কত বড় মহাপাপ করলে এমন ভয়ানক অভিশাপ গায়ে লাগে আমার জানা নেই। কিন্তু আমি এটুকু জানি আম্মু, এটুকু আমি নিশ্চিত, তুমি আমায় কখনোই ভালোবাসবে না। কক্ষনো না। ফোপানি বন্ধ হয়েছে জায়দানের। চোখ থেকে মোছেনি অশ্রু, যেমনটা দূর হয়নি নিদারুণ কষ্টের ছাপ। নিষ্পলক চেয়ে আছে সে জেসমিনের দিকে। সম্পূর্ণ ভেঙে যাওয়া গলায় সে অবুঝ হয়ে প্রশ্ন করল, আমাকে একটুখানি আদর করবে, আম্মু? শুধু একটুখানি, এক চুল পরিমাণ। আকুল আর্জি। হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়ার মতন বেদনা। জেসমিন পলক ফেললেন না, নড়লেন না। জায়দান পায়ে পায়ে তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো, একেবারে কাছে। নিজের একটি হাত তুলল, ভীষণ কাঁপল তা, যেন ছুঁয়ে দিতে চাইল জননীকে। অথচ স্পর্শ করার সাহস তার হল না। হাত সরিয়ে নিল সে, শক্ত একটি ঢোক গিলে কান্না টেনে শিশুর মতন শুধালো, আমি কি খুব খারাপ, আম্মু? জেসমিনের তরফ থেকে কোনো জবাব এলো না। তিনি আজ বাকরুদ্ধ। জীবনের সমাপ্তিতে এসে তিনি প্রথমবারের মতন বড় সন্তানের চোখে অশ্রুজল দেখলেন। এর চাইতে বড় পাওনা কিংবা অভিশাপ এক মায়ের জীবনে আর কি হতে পারে? জায়দান হাঁটু ভেঙে উবু হয়ে বসল। মাথাটা ঝুঁকিয়ে আলতো করে জেসমিনের একপাশে ঝুলতে থাকা হাতে ছোঁয়ালো আলতো করে। জেসমিন সামান্য কেঁপে উঠলেন, বুঝি তার তন্দ্রা ভাঙল। নড়েচড়ে উঠল হাতের আঙুল। জায়দান রীতিমতো ফিসফিস করে বলল, পরপারে দেখা হলে আমাকে একটাবার জড়িয়ে ধরো, আম্মু। আমি অনন্তকাল সেই এক আলিঙ্গনের মায় কাটিয়ে দেব না হয়। জেসমিন বুঝি বিদ্যুৎ ঝটকা খেলেন। নিজের হাত সরিয়ে নিয়ে তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালেন। প্রসারিত নয়ন জুড়ে তার অব্যক্ত প্রকাশ। জায়দান নীরবে বেশ খানিকক্ষণ বসে রইল। অতঃপর উঠে দাঁড়ালো। তার চোখে টলটলে অনুভব থাকলেও অশ্রু শুকিয়ে দাগ হয়ে এসেছে। আগের মতন বাঁধভাঙা আবেগটুকু আর প্রকাশ পেল না তার কণ্ঠে। চারপাশে চেয়ে সে প্রত্যেককে একবার একবার করে দেখল। জাফর উল্টো ঘুরে দাঁড়িয়ে আছেন, তার চেহারা দেখা যাচ্ছে না। আয়দান মুখ ঢেকে রেখেছে। একপাশে মিসির টলটলে চোখে চেয়ে আছে, তার পাশে আরোয়া নিজের ওড়না চেপে অতি আপ্লুত মুখে দেখছে সবকিছু। সাবিন মেঝের দিকে তাকিয়ে রয়েছে, তার দুই গাল বেয়ে নীরবে অশ্রু গড়াচ্ছে। অবশেষে দৃষ্টি জেসমিনের উপর ফেরালো জায়দান। তার কণ্ঠে ধ্বনিত হল, সাবিন হুসেইন জায়দান আরেফিনের এক ও একমাত্র অর্ধাঙ্গিনী। এই সত্যটা মেনে নিতে যদি কারো কষ্ট হয়, সে নির্দ্বিধায় নিজের অবোধ পুত্রকে ত্যায্য ঘোষণা করতে পারে। এই পুত্র মাম্মি ডেকে বাপের হোটেলে পা তুলে খাওয়া কোনো নাপুরুষ নয় যে নিজের ও নিজের স্ত্রীর ভরণপোষণ বইতে পারবে না। জায়দানের নামের শেষে আরেফিনের আশ্রয় না থাকতেই পারে, তবুও সে জায়দান। পিনপতন নীরবতা ভর করল চারপাশে। নির্বাক প্রতিক্রিয়া। জায়দান পিছিয়ে গেল ধীরে ধীরে। জেসমিনের মাঝেই দৃষ্টি বজায় রাখল সে। একটাটু শব্দও উচ্চারণ না করা জননীর দিকে চেয়ে সে প্রচণ্ড অসহায় বোধ করল। তার ব্যথিত কণ্ঠস্বর যেন তীরের ফলার মতন বিঁধল উপস্থিত প্রত্যেকের হৃদয় জুড়ে। আমি জীবন নামক যুদ্ধক্ষেত্রে লড়তে নেমে দেখলাম প্রতিপক্ষ আমার মা। এটুকুই। কি যেন হয়ে গেল জায়দানের। সে আর থাকতে পারল না কারো সামনে। উল্টো ঘুরে হনহন করে এগোলো বাসার দরজার দিকে। ঠিক তখনই জাফরের ভাঙা কণ্ঠস্বর তাকে পিছন থেকে ডাকল, জায়দান, বাবা আমার, প্লিজ আমায়। স্টপ ট্রিটিং ইউর কিড লাইক ইউর পাঞ্চিং ব্যাগ। জায়দানের ভয়ানক হুঙ্কার কাঁপিয়ে দিল বুঝি গোটা ধরিত্রীকে। প্রতিধ্বনিত হলো তা দেয়ালে দেয়ালে অশনির সংকেতের মতন। জাফর সহ প্রত্যেকে জমে গেল। মাথা কাত করে চেয়ে জায়দান গর্জন তুলে বলল, আমরা রক্ত মাংসে গড়া জলজ্যান্ত মানুষ। বাবা মায়ের স্ট্রেস রিলিভার মেশিন নই। শুধুমাত্র তোমরা কষ্ট করে এসেছো বলে সন্তানদেরও কষ্ট সহ্য করতে হবে এই বুলশিট ধারণা পরিবর্তন করো। স্টপ পাসিং ডাউন ইয়োর ট্রমা। নো কিড আস্কড ফর ইট। ফাকিং ব্রেক দ্য সাইকেল। চৌকাঠের বাইরে পা রাখল জায়দান, শেষ একটি বাক্যই উচ্চারণ করল সে।
আজ থেকে আমার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো একজন বাবা হওয়া। আর দেখা গেল না তাকে। অনুভূতিহীন মানুষটা কিছু সময়ের অতি আবেগে সকলকে ভাসিয়ে রেখে আড়াল হয়ে গেল দৃষ্টি সীমানার। মিলিয়ে গেল তার অস্তিত্ব, সকল যাতনাটুকু বুকের ভেতর চেপে। সে চলে যেতেই ধপাস করে মেঝেতে বসে পড়ল এক রমণী। পরাজিত ভঙ্গিতে যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইল তার সমস্ত সত্তা। জায়দানের অর্ধাঙ্গিনী, তার ভালোবাসার সাবিন। সে স্বামীকে অনুসরণ করল না, অথচ অনুভব করল তার সকল অব্যক্ত অনুভূতিদের। তাতেই তার মনে হলো, দম বন্ধ হয়ে মারা যাবে সে। জানি না এই মুহূর্তে ঠিক কেমন লাগছে আমার। পৃথিবীতে এমন কোনো ভাষা আবিষ্কার হয়নি যে ভাষার শব্দ দিয়ে আমি নিজের অনুভূতিকে জাহির করতে পারব। অসীম শূন্যতা, সুবিশাল ফাঁপা জগৎ। কোথাও কোনো কূল নেই। যেন অনন্তকাল ধরে আমি এক অশেষ পথ চলছি। কতক্ষণ নির্বাকতায় অবরুদ্ধ সময় কেটেছে আমি জানি না। আমার চোখের সামনে সর্বপ্রথম এসে দাঁড়ালো একজোড়া মেলি পা। উবু হয়ে সে বসতেই দেখতে পেলাম আওয়া। আমার কাঁধে হাত রেখে সে সোজা করে বসালো আমায়। চোখ মুখ মুছে নিলেও অশ্রুপাতের দরুন তা ফুলে রয়েছে মেয়েটার। কিছুই বোধ করলাম না। আরোয়া মুখে কিছু না বলে নীরবে নিজের বাম হাত থেকে স্বর্ণের একটা আংটি খুলে নিল। আমার হাতের তালুতে সেটি চেপে রেখে বলল, আমি আজ এটা ফিরিয়ে দিতে এসেছিলাম। আমার গালে একটি হাত ছুঁয়ে সে ফিসফিস করে উচ্চারণ করল, পারলে কোনোদিন আমাকে মাফ করে দেয়ার চেষ্টা করবেন। আর থাকলো না সে। জায়দানের পর দ্বিতীয়বার বাসা থেকে বেরিয়ে গেল আরোয়া। মিসির ঠায় দাঁড়িয়ে রইল, তাকে অনুসরণ করল না। হাতের মাঝে সোনার আংটিটা মুষ্টি পাকিয়ে ধরে আহাম্মকের মতন বসে থাকলাম আমি। মাথাটা কাজ করছে না। এতটা গভীর অনুভূতি শেষ কবে আমায় ছুঁয়েছে, কিংবা আদৌ ছুঁয়েছে কিনা আমার অজানা। সবেমাত্র নিজেকে একটুখানি সামলে উঠে দাঁড়িয়েছি কি দাঁড়াইনি, তখনই আমার সামনে এসে দাঁড়ালো আয়দান। ভোঁতা যাতনা নিয়ে আমায় দেখল সে। অপ্রত্যাশিতভাবে মাথা সামান্য ঝুঁকিয়ে বিগড়ে যাওয়া ছেলেটা আমায় বলল, আমি তোর বন্ধু হতে চাই না, কিন্তু তোর ক্ষমা চাই। শত্রুকে ক্ষমা করিস, পারবি না। মস্তিষ্ক আমার কিছু বিশ্লেষণ করার আগেই আমায় অবিশ্বাসের সমুদ্রে ভাসিয়ে দিতে এগিয়ে এলেন জাফর। ছেলের সুউচ্চ অবয়বের পাশে দাঁড়িয়ে প্রাণহীন অথচ সততাপূর্ণ গলায় তিনি বললেন, কারো কাছেই ক্ষমা চাওয়ার মুখ আমি নিজের রাখিনি। তবুও লজ্জাহীন বেহায়া বলেই তোমার সামনে দাঁড়িয়ে বলছি, ক্ষমা করো। পিতা এবং সন্তানের নতমুখ এবং পরাজয় বরণ দেখে বুকের ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা হলো। কিসের ব্যথা? জানি না। জানতেও পারলাম না। নীরবতা ভেঙে অবশেষে ধ্বনিত হলো জেসমিনের যান্ত্রিক কণ্ঠস্বর। জাফর, আমাকে বাড়িতে নিয়ে চলো। আজ আবহাওয়াটা কেমন যেন বিষণ্ণ। বসন্ত গ্রীষ্মের মেলবন্ধনের বেলায় আকাশ জুড়ে গুমোট বেঁধেছে মেঘের দল। থেকে থেকে মৃদু গর্জন তুলছে। ভেঙে পানি হয়ে ঝরে পড়বে যে কোনো সময়। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস আগমনী ঝড়ের জানান দিচ্ছে বুঝি। পায়ে পায়ে এগিয়ে গেলাম আমি। অদূরে ছোট একটা লেক। তার ধার ঘেঁষে আমগাছ। থোকা থোকা মুকুল ধরতে শুরু করেছে সবে। তার তলায় কাঠের বেঞ্চ। সেখানে বসে আছে সুদীর্ঘ পুরুষটি। চশমাবিহীন বাদামি দৃষ্টি নিক্ষিপ্ত লেকের টলটলে পানির দিকে। আশেপাশে তেমন কোনো মানুষ নেই। শুক্রবারের এই প্রতিকূল আবহাওয়ায় সকলেই আপন নীড়ে ব্যস্ত ভীষণ। আমি নিঃশব্দে আস্তে করে বেঞ্চের একপাশে বসে পড়লাম। ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া হলো না। শুধুই নীরবতা। কতক্ষণ কাটলো হিসাব নেই। অবশেষে মোলায়েম কণ্ঠ ধ্বনিত হলো আমার। আমরা প্রত্যেকেই জীবনে এমন একটা পর্যায়ের মধ্য দিয়ে যাই, যখন মনে হয় এই দুনিয়ায় আমি ছাড়া আমার আর কেউই নেই। তোমার সঙ্গে ডিভোর্সের পর, নিজের আপন মানুষগুলোর কাছ থেকে ধোঁকা খাওয়ার পর আমারও তেমনটা মনে হতো জায়দান। এই জীবনে বেঁচে থাকাটা অনর্থক ছিল। নিজের জন্য বাঁচা নয়, বেঁচে থাকতে হয় বলে বাঁচা হয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি একটা একটা করে আমার কাছের কিছু মানুষ খুঁজে পেয়েছিলাম। আম্মু, মীরা, তুমি। তোমাদের যে কারো জন্য আমি একটা জীবন হাসতে খেলতে কাটিয়ে দিতে পারি। আমি ভাবতাম, এদিক দিয়ে তোমার আর আমার ভীষণ মিল।
আমরা দুজনই একাকিত্বের রোষানলে জর্জরিত দুটো সত্তা। অথচ আজ আমি বুঝলাম, তোমার যাতনার গভীরতাকে পৃথিবীর সবথেকে গভীর সমুদ্রের গভীরতাও কোনোদিন ছাড়িয়ে যেতে পারবে না। আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়েছিলাম। কিন্তু তুমি তো সবকিছুর মাঝেও নিঃস্ব ছিলে। কোনো কথা বলল না জায়দান। তার দৃষ্টি তখনও লেকের দিকে। আপাতদৃষ্টিতে মনে হবে তার আমার প্রতি কোনো মনোযোগ নেই। অথচ আমি জানি, সে আমার প্রত্যেকটা কথা কত আগ্রহ নিয়ে শুনছে। আমি তার নিকট সরে বসলাম। হাঁটুর উপর রাখা পুরুষালী হাতের উপর নিজের হাতটা রাখলাম। যার কিছু নেই, তার আফসোস হয় না। যার সবকিছু থেকেও কিছু নেই, তার যন্ত্রণার তুলনা হয় না। আমি, সাবিন হুসেইন নামের ঘাড়ত্যাড়া মেয়েটাও তোমার যন্ত্রণায় কম ভূমিকা রাখিনি। অতীতে আমি যা যা করেছি, তার জন্য আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। থাকলেও দিতাম না। কারণ, আমি জানি আমি অপরাধ করেছিলাম। এক হাতে তালি না বাজলেও তালি বাজাতে উৎসাহ আমিই দিয়েছিলাম। তোমার কখনো না বলা কষ্টগুলোকে বাড়িয়ে দেয়ার জন্য যদি পারো, আমাকে ক্ষমা করো প্রিয়। জায়দানের মুখটা পাথরের মতন শক্ত। কে বলবে কিছুক্ষণ আগে এই পুরুষটি রীতিমতো বাচ্চাদের মতন কাঁদছিল। আমি একটি ঢোক গিললাম। তার হাতটি নিজের মুঠোয় তুলে আঙুলের ভাঁজে ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিলাম। আমি তোমার অতীত মুছতে পারবো না, না পারবো কোনোদিন তোমার যন্ত্রণা লাঘব করতে। যে সময় তুমি হারিয়েছ, সে সময় উদ্ধার সম্ভব নয়। তবে এটুকু জেনে রেখো, এই তোমার হাতটা ধরেছি, তুমি সরিয়ে না দেয়া অবধি কিন্তু আর ছাড়ব না। আমি জানি তুমি নিজেকে প্রকাশ করতে পারো না, অনুভূতি বুঝতে পারো না কিংবা বোঝাতে পারো না। আমি এটাও জানি, আজ তোমার মুখ ফুটে যা বেরিয়েছে তা তোমার সত্যিকার অনুভবের কিছু অংশ মাত্র। বাকি সবটাই তোমার বুকের ভেতর রয়ে গিয়েছি, যেটা তুমি কখনো বাইরে আসতে দেবে না, আর এটাই তোমার স্বকীয়তা। জায়দান প্রথমবার লেক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকালো। চেয়ে রইল নিঃশব্দে। আমি অপর হাতটা তুলে তার গাল স্পর্শ করলাম। আদরমাখা আওয়াজে বললাম, এটুকু শুনে রাখো, তুমি যেমন, আমার তোমাকে তেমনই ভালো লাগে। এই রোবোটিক জায়দানকে আমার 3 কবুল। তোমার ভালো, তোমার মন্দ, তোমার দোষ, তোমার গুণ, তোমার স্বভাব, তোমার বৈশিষ্ট্য সবটা মিলিয়েই একটা গোটা তুমি তৈরি হয়েছ। আর আমি এই ইমপারফেক্ট তুমিটার মায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি। আর তুমি আমার মতন একটা রগচটা, বেয়াদব, উশৃঙ্খল অথচ কেয়ারিং মেয়েটার মায় পড়ে গিয়েছ। আমরা দুজন দুজনের গুণকে বরণ করেছি, ত্রুটিকে আগলে নিয়েছি। সুন্দর না ব্যাপারটা? আমার পিঠে জায়দানের শক্তিশালী হাতের ছোঁয়া ঠেকল। পরক্ষণেই এক ঝটকায় কাছে টেনে নিয়ে আমার ফিনফিনে শরীরটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে ফেলল সে। অত্যন্ত আবেগ নিয়ে স্বামীকে পাল্টা জড়িয়ে ধরলাম আমি। তার পিঠ জুড়ে আমার হাতের স্নেহ খেলে চলল, যেন সান্ত্বনা দিল এক পথহারা ক্লান্ত পথিককে। আমার ঘাড়ে মুখ ডুবিয়ে পড়ে রইল সে। নীরবতায় অনুভব করলাম আমরা একে অপরকে, বেশ অনেকটা সময়। অতঃপর আমার খোলা চুলের নিজের লম্বাটে আঙুল বুলিয়ে নিয়ে জায়দান নরম গলায় বলল, ও সরি, মাই ওয়াইফ। সরি। কিসের জন্য? একটি দীর্ঘশ্বাস ফেলে জায়দান উত্তর করল, তুমি আমাকে অতীতে কিভাবে কষ্ট দিয়েছ, সেটা বলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সরি। বুকের ভেতরটা আবেগে ভরে উঠল আমার। মৃদু হেসে আলিঙ্গন ভেঙে দুহাতের আজলায় জায়দানের মুখখানি তুলে নিলাম। আমি কষ্ট পেয়েছি ঠিকই। তোমার কথা শুনে নয়, তোমার কষ্ট দেখে। আর কখনো হয়তো এমন হবে না, তবুও তোমায় আজ বলে রাখি। কক্ষনো এভাবে কাঁদবে না, কক্ষনো না। তুমি জানো না, তোমার চোখের অশ্রু আমার বুকে শিলা হয়ে ঝরে। কাঁদো তুমি অথচ ক্ষতবিক্ষত হই আমি। আমাকে এমন করে আর ভুগিও না, কেমন? জায়দানের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বললাম, তোমার সবকিছু থেকেও কিছু ছিল না। তবে জেনে রেখো, এখন তোমার একটা সাবিন আছে। তোমার একাকিত্বে ভাগ বসাতে পৃথিবীতে আরো একটা মানুষ আছে। মনে রেখো, প্লিজ মনে রেখো মাই লাভ। চোখ বুজে আমায় অনুভব করল জায়দান। পরক্ষণে আমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে অত্যন্ত যত্নে আমায় আগলে নিয়ে বলল, আমার তুমি, তোমার আমি, এই পৃথিবীর চেয়েও দামি।
আমার আর পৃথিবী চাই না, আমার শুধু তোমাকে চাই, মাই ওয়াইফ। আবহাওয়া যত খারাপ হলো, বাতাস তত শীতল হলো। সেই শীতল বাতাসে আমাদের একে অপরের উষ্ণতার আলিঙ্গন হলো আরো গাঢ়। এই আলিঙ্গন শুধু কোনো আলিঙ্গন নয়, একে অপরের কাছে করা এক অমোঘ ওয়াদা। তাকবীর হুসেইন আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। খোলা বেডরুম জুড়ে পায়চারি করে যাচ্ছেন। ইতোমধ্যে 3টি সিগারেট সমাপ্ত করলেও ভেতরের উত্তেজনা কিছুতেই কমছে না। পুরোদমে এসি চললেও ঘেমে যাচ্ছেন তিনি। এর মধ্যেই বার কয়েক থামলেন দেয়ালের ফুল লেন্থ মিররের সামনে। নিজের সিল্কের রোব জড়ানো পেটানো শরীর দেখলেন বারংবার। সামান্য ভুঁড়ি বেরিয়ে গেলেও তা ঠিক খারাপ লাগছে না। আঙ্গুল চালিয়ে কল্প দিয়ে কালো করে রাখা চুল পরিপাটি থাকা সত্ত্বেও নতুন করে আঁচড়ালেন। বহুদিনের পালিত স্বপ্ন পূরণ হতে চলেছে তার আজ। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ঘরের বাইরে থেকে ভেসে আসা মৃদু সুঘ্রাণটি তার ভেতরের সবকিছু বুঝি উলট পালট করে রেখে দিল। দরজা খোলাই। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে তিনি বাইরে তাকালেন। দেখা মিলল কাঙ্ক্ষিত রমণীর। গাঢ় বেগুনি রঙের জর্জেট শাড়ি পরনে ভেতরে প্রবেশ করলেন লাশ সময়েই সাবিনা। বয়স 50-এর কোঠায় হওয়া সত্ত্বেও তার রূপ লাবণ্যে কোনো খামতি নেই। উল্টো বয়সের সাথে সাথে বুঝি জেল্লা বৃদ্ধি পেয়েছে। সাবিনাকে দেখলে বরাবর ওয়াইন নামের এক পানীয়ের কথা মনে পড়ে যায় তাকবীরের। যত দিন যায়, ওয়াইনের স্বাদ তত বাড়ে। একদৃষ্টে সাবিনাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে গেলেন তিনি, বিন্দুমাত্র চক্ষুলজ্জা বাদেই। সাবিনা তির্যক হাসলেন। এগিয়ে এসে বেশ সহজাত ভঙ্গিতেই রীতিমতো চোখ দিয়েই তাকে গিলে ফেলতে থাকা তাকবীরের বুকে হাতের আঙ্গুল ছুঁয়ে বললেন, খুব বেশি অপেক্ষা করালাম না তো? শুষ্ক হাসলেন তাকবীর। সাবিনার হাতটা বুক থেকে তুলে নিজের ঠোঁটে ছুঁয়ে জবাব দিলেন, এতগুলো বছর অপেক্ষা করেছি। এই কয়েকটা ঘন্টা তার সামনে নস্যি। ঝুঁকে এলেন সাবিনা। তার শরীর থেকে ভেসে আসা তীব্র বেলির সুবাস তাকবীরকে মাতোয়ারা করে তুলল। কারোর শরীরের ঘ্রাণেও যে মাতাল হওয়া সম্ভব, সেটা সাবিনার সঙ্গে দেখা না হলে তিনি কোনোদিন বুঝতেই পারতেন না। সাবিনা চতুর দৃষ্টিতে এদিক সেদিকে তাকালেন, জড়ানো গলায় বললেন, মাসুমা। তাকবীরের ঠোঁটে বিস্তৃত এক হাসি ফুটল। ভাগ্নের বিয়ে, লন্ডনে গিয়েছে। তাছাড়াও থাকলেও যে খুব ক্ষতি হতো, তা কিন্তু নয়। তোমার কি মনে হয়, আমি ওকে ভয় পাই? আমার সামনেও তটস্থ থাকে, একেবারে বিড়ালছানার মতন। সাবিনার মুখের দিকে দীর্ঘক্ষণ চেয়ে তাকবীর যুক্ত করলেন, আমার যা চাই, তা আমি হাসিল করেই ছাড়ি। এই যেমন, তোমাকেও করলাম। ছেলে ছোকরাদের মতন বলি, মাই সুইট হার্ট। মুচকি হাসলেন সাবিনা। পরক্ষণে হেঁটে গিয়ে সামনের কফি টেবিলে রাখা বরফের বাকেট থেকে হুইস্কির বোতল তুলে 2টি গ্লাসে ঢেলে নিলেন। তাকবীর ধৈর্য ধরে দেখলেন। এই রমণীর প্রতিটি কার্যক্রম তার অন্তরে নাড়া দেয় বারবার। একটি গ্লাস তাকবীরের হাতে দিয়ে তাতে নিজের গ্লাস ছুঁয়ে সাবিনা বললেন, চিয়ার্স। চিয়ার্স টু আসো, সুইট হার্ট। গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ঢকঢক করে সম্পূর্ণটা গিলে ফেললেন তাকবীর। অতঃপর সেটি টেবিলে রেখে ঠোঁট মুছে নিলেন হাতের উল্টোপিঠে। আর সহ্য করতে পারলেন না, ভেতরের আগুন জ্বলে উঠেছে দাবানলের মতন। সাবিনা নিজের হুইস্কি অর্ধেকও শেষ করতে পারলেন না, এর আগেই তাকবীর এগিয়ে এসে ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিলেন। কাচের গ্লাস মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। পরোয়াই করলেন না তাকবীর। হামাগুড়ি দিয়ে উঠে এলেন সাবিনার উপর। এক হাতে টেনে শাড়ির আঁচল সরিয়ে ফেলে মুখ ডোবালেন ঘাড়ে। খিলখিল করে হেসে উঠে তার পিঠ খামচে ধরলেন সাবিনা। সবুর সিংহ, সবুর। সবুরে মেওয়া ফলে। মেওয়া আমি বহু খেয়েছি। এবার আমার শুধু তোমার মধু চাই, সাবিনা মাই সুইট হার্ট। মিনিটখানেকের মাথায় সাবিনার উন্মুক্ত কাঁধে ঠোঁট বোলাতে বোলাতেই তাকবীরের শরীরটা ভারী হয়ে ঢলে পড়ল। অবশেষে বুকের ভেতর চেপে রাখা নিঃশ্বাসটা ফেলে অত্যন্ত ঘৃণায় শরীরটা ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলেন সাবিনা। তাকবীরের চোখজোড়া বন্ধ, গভীরতম ঘুমে আচ্ছন্ন সে। নাকের কাছে আঙুল নিয়ে, গালে থাপ্পড় দিয়ে নিশ্চিত হওয়ার পরপরই সাবিনা বিছানা ছেড়ে উঠে পড়লেন।
রুমে ঢোকার সময়ই চোখ বুলিয়ে দেখে নিয়েছেন সব। একপাশে দেয়ালের সঙ্গে লাগোয়া ক্যাবিনেটের উপর ম্যাকবুক এবং 3টি স্মার্টফোন। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে অগোছালো ভাবে। সেদিকে এগিয়ে ম্যাকবুক ল্যাপটপটি খুললেন সাবিনা। নিজের শাড়ির কুচির ভেতরে কোমরের দিকে গোজা পুটলি থেকে পেনড্রাইভ বের করে নিলেন। ছোট্ট ডিভাইসটি পোর্টালে ঢুকিয়ে ঘড়ির দিকে তাকালেন। 2 মিনিট অপেক্ষা করতে হবে। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে বুঝি কেউ তার। ঘেমে যাচ্ছেন। বারবার ফিরে ফিরে তন্দ্রাচ্ছন্ন তাকবীরকে দেখছেন তিনি। অবশেষে যখন 2 মিনিট পূর্ণ হলো, নিজের ব্যাগ থেকে ফোন বের করে নির্দিষ্ট নাম্বারটিতে মেসেজ করলেন। পাইশো, আব্বাজান। পারফেক্টলি ডান। গুড জব, আম্মু। মৃদু হেসে ফোন রেখে পেনড্রাইভ খুলে নিলেন সাবিনা। ল্যাপটপ পুনরায় যেমন ছিল তেমনটা রেখে তিনি চলে এলেন বিছানায়। ইচ্ছাকৃতভাবে নিজের শাড়ির আঁচল খুলে, ব্লাউজের ভাঁজ এলোমেলো করে তিনি শুয়ে পড়লেন তাকবীরের ধার ঘেঁষে। এখন শুধু এই বান্দার জেগে ওঠার অপেক্ষা। উঠে গেলে কিছুই মনে করতে পারার কথা নয়। যদিও বা করে, সামলানোর জন্য তিনি তো আছেনই। লোকটার মুখটা দেখতে দেখতে সাবিনার বার কয়েক ইচ্ছা হলো ফ্লোরে ভাঙা কাচের টুকরো তুলে এনে বুক বরাবর বসিয়ে দিতে। অথচ তিনি কিছুই করলেন না। এখনই নয়। ধৈর্য ধরতে হবে তাকে। অত্যন্ত ঘৃণায় তাকবীরের ঘুমন্ত লালায়িত জন্তুর মতন মুখটা দেখতে দেখতে তিনি আপনমনে বিড়বিড় করলেন। নারী আর নেশার সামনে পুরুষ আসলেই আহাম্মক হইয়া যায়। কেটে গিয়েছে বেশ কিছুদিন। রাত প্রায় 11:30। ক্যাফে থেকে মাত্রই বাসায় ফিরেছি আমি। এতটা ক্লান্তি লাগছে আজ যে বলে বোঝানোর মতন নয়। বিয়ের সিজন শেষ, এখন কর্পোরেট সিজন শুরু। বিশাল বিশাল অর্ডার কভার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কাজের বাইরে কিছু চিন্তায় রাখাটাই দুষ্কর হয়ে উঠতে দিন দিন। তার উপর মীরার পরীক্ষা, সেমিস্টার ড্রপ দিয়েছে সে। আমি আগ বাড়িয়ে দায়িত্ব বাড়িয়ে নিয়েছি নিজের উপর। খাবার খাওয়ার মতন ইচ্ছাটুকুও আজ নেই। এসে কোনোমতে বাইরের কাপড় পাল্টে চেয়ারে ঝুলতে থাকা একটা টি শার্ট গায়ে জড়িয়ে বিছানায় লাফিয়ে পড়েছি। টি শার্টটা আমার নাকি তাও খেয়াল করিনি। চেনা চেনা গন্ধ আছে, জায়দানের শরীরের সুঘ্রাণ। নিজের গায়ে সেটি জড়িয়ে অতি আরামে আমি পাড়ি দিলাম ঘুমের জগতে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। কানে অতি মৃদু কিছু শব্দ যাচ্ছে। ওঠার জন্য যথেষ্ট না হলেও চোখ পিটপিট করে তাকালাম আমি। কম্বল সরিয়ে সামান্য ফাঁক করে দেখলাম বাইরে। বেডরুমে ল্যাম্পশেডের অতি মৃদু হলদেটে আলো জ্বলছে। আবছায়া আলো আঁধারির মাঝে দেখলাম, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জায়দান। কোটের কাফলিং খুলছে। মাত্রই বাহির থেকে ফিরেছে। আজ ভার্সিটির বোর্ডের একটা মিটিং ছিল, সভাপতি হয়ে তাকে পরিচালনা করতে হয়েছে বিধায় এতটা দেরি। না হলে বেশিরভাগ সময় আমার আগেই সে বাসায় চলে আসে। নতুবা বাইক নিয়ে ক্যাফেতে চলে যায়। আমার কাজ শেষে একসঙ্গে বাসায় ফিরি আমরা। জায়দানকে দেখে কেন যেন আমার ঘুম এবং ক্লান্তি দুটোই উড়ে গেল। একদৃষ্টে পর্যবেক্ষণ করলাম সবকিছু, লোকায়িত দৃষ্টিতে। স্বামী আমার ধীরে ধীরে নিজের কোট খুলে সুন্দরভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে ক্লোজেটে রাখল। ভীষণ গোছালো সে। ঘরের একটাও জিনিস কখনো এদিক সেদিকে থাকে না। আমি সবকিছু এলোমেলো করি এবং সে সেসব গুছিয়ে রাখে। এটাই আমাদের কাজ। হাতঘড়ি এবং টাই খুলে যাওয়ার পর গায়ের খয়েরি শার্টের বোতাম ধীরে ধীরে খুলতে শুরু করলো জায়দান। এই মুহূর্তটাও এসে কেন যেন আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। কম্বলের আড়াল থেকে চোখ বের করে অতি উৎসাহ নিয়ে আমি দেখতে লাগলাম। কিছু সেকেন্ডের মধ্যেই শার্টটা খুলে যেতেই বস্ত্রটি তার কাঁধ বেয়ে নেমে এলো। উন্মুক্ত হলো প্রশস্ত পিঠ। মসৃণ ত্বকে অতি পাতলা রোমের আস্তরণ। মাংসপেশির খাজে খাজে শক্তিশালী ভাঁজ। কোমরের দিকটায় ছড়ানো বেশ কয়েকটি কালো চুকচুকে তিল। শক্ত একটি ঢোক নেমে গেল আমার কণ্ঠ বেয়ে পাকস্থলিতে। জায়দানকে উদামগায়ে বেশ কয়েকবার দেখেছি আমি। তবে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করিনি। আজ কেন করছি জানি না। সম্মোহিত হয়ে গিয়েছি বুঝি। শার্ট খুলে লন্ড্রি বাস্কেটে রেখে জায়দান ঘুরল। এবার দৃশ্যমান হলো তার সমস্ত বুক।
প্রশস্ত বুকটা মাংসল। সবসময় ঢিলেঢালা পোশাক পরায় বোঝা যায় না। সিনেমার হিরোদের মতন কোনো অকল্পনীয় সিক্স প্যাক নেই, একেবারে চাপা খাঁজকাটা মেদহীন উদর। বুকের মাঝখান বেয়ে নেমে গিয়েছে অত্যন্ত সরু ক্ষীণ এক ক্রমশ রেখা, উদর বেয়ে নেমে তা আড়াল হয়ে গিয়েছে কোমরের আরও নিচে, যা প্যান্টের কারণে দেখা যাচ্ছে না। এবার আমার মুখটা টুকটুকে লাল হয়ে উঠল। কম্বলের ভেতর ভীষণ গরম লাগছে। ঘেমে যাচ্ছি। অথচ সরাতে পারছি না, সরালেই ধরা পড়ে যাব যে। জায়দানের কোনদিকে বিশেষ মনোযোগ নেই। বাদামি চোখজোড়া চারকোনা নতুন চশমার আড়ালে জ্বলজ্বল করছে। নিজের প্যান্টের দিকে হাত বাড়ালো সে। লম্বাটে আঙুলগুলো বেল্টের বাকল খুলতে লাগলো। ধাতব শব্দটা কানে যেতেই আর সহ্য করতে পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই তোরাক করে উঠে বসলাম বিছানায়। হঠাৎ এভাবে জ্যান্ত মরাকে উঠে বসতে দেখে মাঝপথে থেমে গেল জায়দান। সে কোনো প্রশ্ন করার আগেই আমি বলে উঠলাম, এই বাসায় 3টা বাথরুম আর একটা গেস্ট বাথরুম আছে, ইন কেস ইউ ফরগট। ফ্যালফ্যাল করে চেয়ে রইল জায়দান। পাল্টা প্রশ্ন করল, তুমি ঘুমাওনি? ঘুমাতে আর দিলে কোথায়? জায়দানকে খানিকটা বিহ্বল দেখালো। আমি ঝাঁজ দিয়ে বললাম, আমার সামনে একদম খালি গায়ে ঘুরঘুর করবে না, অসভ্য। আমার কথায় ভ্রু তুলে নিজের দিকে চেয়ে পরক্ষণে আবার ফিরে দেখল জায়দান। তুমি আমাকে এভাবে আগেও অনেকবার দেখেছ। আজ এত রিয়্যাক্ট করছো কেন? আগে তোমাকে পছন্দ করতাম না, এখন করি। তো? চোয়াল ঝুলে পড়ল আমার। রুকুচকে খেকিয়ে উঠলাম। 32 বছরের পাঠা কোথাকার। ফিডার খাও। বোঝো না কিছু। জায়দান প্রশস্ত বুকে শক্তিশালী দুবাহু বেঁধে চশমার ওপাশ থেকে আমায় দেখল। তার ঠোঁটে সামান্য একটুখানি হাসির রেখা ফুটল। বুঝিয়ে বললেই হয়। আমি নিজের ঘরে খালি গায়ে ঘুরলে তোমার কি সমস্যা? অনেক সমস্যা। আমার ফিলিংস এসে যায়। প্রথমটায় খানিকক্ষণ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল জায়দান। পরমুহূর্তে ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে মাথা কাত করে উচ্চারণ করল, কেমন ফিলিংস? তোমার উপর হায়নার মতন ঝাঁপিয়ে পড়ার ফিলিংস। রাগে গোজগোজ করে উঠলাম। জায়দান মাথা ঝাঁকিয়ে বাঁকা হেসে বলল, উহু উহু উহু, মাই ওয়াইফ। দুইবার ঠকেছি। তৃতীয়বার আমাকে ঠকাচ্ছ না তুমি। গট ইট? ততক্ষণে আমি নিজেও জানি না আমার মুখটা কতখানি লালচে হয়ে গিয়েছে। কান দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। লাফিয়ে নেমে পড়লাম বিছানা থেকে। সরাসরি এগোলাম জায়দানের দিকে। বান্দা সরল না। বরং বিরাট আগ্রহ নিয়ে আমার প্রতিটা পদক্ষেপ দেখল। তার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। টু তুলে কর্কশ গলায় বললাম, ডোন্ট কমপ্লেইন দ্যাট আই ডিড নট ওয়ার্ন ইউ। ওয়ার্ন অ্যাবাউট হাওয়া উ। জায়দানের কোমরে দুহাত রেখে সজোর টানে তাকে নিচে ঝুঁকিয়ে এনেই ঠোঁটে ঠোঁট বসিয়ে ফেললাম আমি। স্থির হয়ে থাকলো সে। কয়েক সেকেন্ড শুধু। পরপরই আমার চারপাশে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল নিজের বাহুজোড়া। বুকের ভেতর চেপে ফেলল একেবারে। ঠোঁটের স্বাদ আস্বাদন করতে করতে মাঝপথে থেমে চশমাটা খুলে নিল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আমার ঘাড়ে হাত রেখে মুখটা তুলে অধরে অধর ছুঁয়ে ফিসফিস করল, আর তুমি যে আমার টি শার্ট পরে ঘুরঘুর করো, আমি কি একবারও বলেছি তোমাকে জাস্ট? আমাকে জাস্ট। আমার মুখটা নিজের প্রশস্ত তালুতে চেপে জায়দান ঘুমিয়ে উঠল। খেয়ে ফেলতে ইচ্ছা হয়। তোমার চোখ দুটো ভীষণ সুন্দর, জায়দান। তপ্ত মুহূর্তমাঝে আমার এমন মোহনীয় মন্তব্য প্রফেসর স্বামীকে সামান্য বিস্মিত করল। মাথা কাত করে আমার ঘাড় ধরে অতীব কাছে টেনে নয়ন মাঝে দৃষ্টিপাত করল। এতটা কাছ থেকে সুগভীর ওই চোখজোড়া দেখে আমার বুকে বুঝি সুনামির ঢেউ উঠল। আনমনে তার চোখের পাতা ছুঁয়ে দিয়ে বললাম, আগে আমার বাদামি রং ভালো লাগতো না, অথচ এখন বাদামি আমার প্রিয় রং। বাদামি সমুদ্রজোড়া আমার মাঝে নিজেদের বিলীন করল বুঝি। ভাসিয়ে ফেলল আবেগে। জায়দান ঝুঁকে এসে আমার কপালে নিজের কপাল ঘষে নরম গলায় বলল, আমাদের পরিবারের সবাই এমনি। সম্মতি জানালাম আমি। হুম, দেখেছি। আবু, আয়দান দুজনের চোখও বাদামি। কিন্তু তোমার সঙ্গে তাদের তুলনা হয় না। তোমার চোখ অন্যরকম সুন্দর জায়দান। একেবারে আমার মনের মতন।
সূক্ষ্ম হাসির রেখা ছুঁয়ে গেল জায়দানের ঠোঁটে। সেই ঠোঁটে এখন আমার নিজের ঠোঁটে লাগানো ভ্যাসলিনের প্রলেপ লেগে আছে। আমরা সবাই এমন। বাদামি চোখ এবং উচ্চতায় লম্বা। এটা আরেফিন পরিবারের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে জানো? আমাদের মাঝে আগে ছেলে সন্তান হয়। আমার দাদার দুজন ছেলে একজন মেয়ে। বাবার হয়েছি আমরা দুজন ছেলে। জায়দানকে একটি মুহূর্তের জন্য হলেও নিজের পরিবারকে নিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে শুনে আমার ভীষণ ভালো লাগলো। তার নাকে নাক ঘষে আদুরে গলায় বলে বসলাম, তবে আমাদেরও ছেলে হবে। একদম তোমার মতন। বাদামি চোখ আর ভীষণ লম্বা। তাই না? টেরও পেলাম না স্বামীর গায়ে কথাটি কেমন বিস্ফোরার মতন বিঁধল। হতবাক হয়ে গেলাম যখন সে একেবারে অতর্কিতে আমার কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। হাত দুটো আমার তখনও তোলা, তাকে আলিঙ্গনে বেঁধে রাখার উদ্দেশ্যে। অথচ জায়দান সীমানার বাইরে। তার কোমল মুখে অদ্ভুতুরে এক ছায়া নেমে এসেছে। শক্ত হয়ে গিয়েছে চোয়াল। আর ওই উজ্জ্বল বাদামি চোখজোড়ায় শীতলতা। একটি ঢোক গিললাম আমি। জায়দান, হোয়াটস রং, লাভ? আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে জায়দান নিজের চুলে আঙুল চালিয়ে হঠাৎ বলে উঠল, অনেক রাত হয়েছে। তুমি ঘুমিয়ে পড়ো, সাবিন। আমি ফ্রেশ হয়ে আসছি। এটুকু বলেই সে মুখ ঘুরিয়ে ক্লোজেট থেকে পোশাক বের করে লম্বা পা ফেলে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর আড়াল হয়ে গেল। সশব্দে আটকে গেল দরজা। আমি আহাম্মকের মতন দাঁড়িয়ে রইলাম ঘরের মাঝখানে। মাত্র কিছুক্ষণ আগেই সমস্ত স্থান জুড়ে যে তপ্ত ভালোবাসা খেলা করছিল, এখন সেখানে ভয়ানক শীতলতা। জায়দান ঘুমিয়ে যেতে বললেও আমার ঘুম এবং ক্লান্তি দুটোই উবে গিয়েছে। ক্ষুধাও লেগেছে বেশ। পায়ে পায়ে হেঁটে গেলাম কিচেনে। যেহেতু আজ আমরা দুজনই সকাল থেকে বাইরে ছিলাম, কারোরই বাসায় খাওয়া হয়নি বিধায় রান্নাও হয়নি। সহজ ব্যবস্থায় করা যায় যে একটা জিনিস, সেটাই করলাম আমি। পানি সিদ্ধ বসিয়ে তাতে দুটো ইনস্ট্যান্ট নুডলের প্যাকেট ছিঁড়ে দিলাম। বেল পেপার এবং গাজর কেটে পানিতে মশলা মেশালাম। দুটো ডিম অমলেট করে ফেললাম প্যানে। যখন দুটো বাটিতে গরম গরম পরিবেশন করছি, তখন পায়ে পায়ে কিচেনের সামনে এসে দাঁড়ালো জায়দান। গোসল সেরে এসেছে সেটা তার শরীর থেকে ভেসে আসা শ্যাম্পুর মৃদু সুবাসেই টের পাওয়া সম্ভব। একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে এখন। বোধ হয় আমি কিছুক্ষণ আগে খালি গা নিয়ে খোঁটা দেয়ায় গায়ে লেগেছে। মনে মনে মুচকি হাসলাম। ভালোই হয়েছে। সে যত ঢেকে ঢুকে চলবে, আমার হৃৎপিণ্ড ততই ভালো থাকবে। কিচেনের ভেতর ঢুকে জায়দান জিজ্ঞেস করল, কি করছো? গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করছি। তুমি যোগ দিতে চাও? আমার জবাব শুনে নাক কুঁচকে ফেলল জায়দান। খাবারের সামনে এসব কোন ধরনের কথাবার্তা? দেখতেই যখন পাচ্ছ, তখন জিজ্ঞেস করছো কেন? নতুন চশমায় এখনো অভ্যস্ত হতে পারেননি, প্রফেসর। একটি দীর্ঘশ্বাস ফেলে হাল ছাড়ার ভঙ্গিতে জায়দান বলে উঠল, ওকে, মোর ডান। খিলখিল করে হেসে স্বাভাবিক গলায় শুধালাম, রাতে কি খেয়েছিলে? স্যান্ডউইচ। দুর্দান্ত ডিনার। নাও, এবার আমার সাথে খেতে বসে পড় দেখি লক্ষ্মী ছেলেরে মতন। উহু, গ্যাস্ট্রিক সমস্যা করবে। যতক্ষণ না খেয়ে থাকবে, ততক্ষণ তো করবেই। জায়দানকে এক প্রকার জোর করেই টেবিলে বসিয়ে দিয়ে আমি হেঁটে ভেতরে চলে এলাম। খাবার দাবার সংরক্ষণের স্টোর প্লেসে মেডিসিনের জন্য আলাদা জায়গা আছে। সেখানে গিয়ে ক্যাবিনেট খুলে গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজতে লাগলাম। জায়দানকে এখান থেকেই মেডিসিন নিতে দেখেছি এর আগে একবার দুবার, এখানেই থাকবে হয়তো। উচ্চতায় ছোট হওয়ায় হাতড়াতে গিয়ে ধাক্কা লেগে সাজিয়ে রাখা সারি সারি কিছু ওষুধের বোতল ধপাস করে মেঝেতে পড়ে গেল। সবকিছুর ভেতর থেকে গ্যাস্ট্রিকের ওষুধের পাতা খুঁজে উঠিয়ে রেখে আবার ক্যাবিনেট আটকে দিয়ে কিচেনে এলাম। জায়দানকে ওষুধ দিতেই সে নিঃশব্দে ওষুধ খেয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, ক্যাবিনেটে এত ওষুধ কিসের? জায়দান এক মুহূর্তের জন্য থামল। তার নির্বিকার দৃষ্টি দেখে মনে হলো, বুঝি আমায় সে কিছু বলবে না। অথচ কয়েক সেকেন্ড বাদে শান্ত গলায় উত্তর করল, প্রেশার আর ঘুমের ওষুধ। চোখ ছানাবড়া হয়ে গেল আমার। জায়দান অদূরে টিমটিম করে জ্বলতে থাকা ডিজাইনার বাল্ব এর দিকে চেয়ে নিরেট স্বরে বলল,
মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হয়ে প্রেসার পড়ে যায়। তখন নার্ভ ঠান্ডা করতে দরকার হয়। প্যানিক অ্যাটাক, প্রেসার, প্রত্যেকটা শব্দ আমার বুকে এসে বিঁধল বুলেটের মতন। জায়দানের এমন কোনো সমস্যা ছিল? তার সঙ্গে এতগুলো দিন সংসার করে, সবকিছু পেরিয়ে আজ এতটা ভালোবেসেও আমি কোনোদিন আন্দাজ করতে পারিনি। তার পরিবারের মানুষগুলোও নিশ্চয়ই কখনোই পারেনি। তারা জানেও না তাদেরই নাকের ডগায়, একই ছাদের নিচে থাকা সত্ত্বেও এই লোকটি একাকী কতখানি ভুগেছে। একাকিত্বের বহু পর্যায় আমি দেখেছি এবং অনুভব করেছি। তবে একজন মানুষ ঠিক কতটা একাকী হলে তার গুরুতর কোনো ঘটনা সম্বন্ধেও অন্য মানুষ জানতে পারে না, সেটা জায়দানকে না দেখলে আমি কোনোদিন বুঝতাম না। জায়দানের কথা শোনামাত্র ভারী একটা চাপ জেঁকে বসে থাকলো বুকে। সমস্ত খাবার আমরা দুজন পাশাপাশি বসে একেবারে নীরবেই শেষ করলাম। সেও কিছু বলল না, আমিও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলাম না। খাবার শেষে দুজন মিলেই সবকিছু গুছিয়ে নিলাম। জায়দান বাটি চামচ ধুয়ে রাখলো, আমি টেবিল মুছে নিলাম। একসাথেই বেডরুমে এলাম। জায়দান বিছানায় বসে শোয়ার তোড়জোড় করলেও আমি অন্তরের খচখচ অনুভূতিকে আর উপেক্ষা করতে পারলাম না। এগিয়ে গিয়ে জায়দানের পাশে বসলাম। মাই লাভ। হুম। বালিশ ঠিক করতে করতে জবাব দিল জায়দান। আমি ঘুরে বসে তার একটা হাত ধরে ফেলে বললাম, একটা আবদার করি। রাখবে? কি আবদার? আমাকে তোমার সম্পর্কে বলবে। আমার সম্পর্কে কি বলবো তোমায়? আমায় চেনো না তুমি? চিনি। তবে দিনকে দিন মনে হচ্ছে, তুমি আমার চেনা হয়েও বড্ড অচেনা। আমি তোমাকে এত ভালোবাসি, অথচ সত্যিকার তুমিটাকে আমি চিনিই না। মনে হয়, যেন আমি প্রতিদিন একটু একটু করে নতুনভাবে তোমায় আবিষ্কার করছি। আমাকে তোমার সেই দিকটা দেখাবে যে দিকটায় কেউ কোনোদিন ঠাঁই পায়নি। জায়দান কাজ থামিয়ে আমার দিকে তাকালো। তার নির্বিকার মুখে মায়া ফুটল, এই মায়া শুধুই আমার। কাছে সরে বসে সেই গভীর দৃষ্টিতে আমার মুখটা দেখল। অতঃপর বলল, যদি বলি সে দিকটা শুধুমাত্র আমার জন্যই উন্মুক্ত, তবে রাগ করবে কি? ঠোঁটে ঠোঁট চেপে ফেললাম আমি। বুঝলাম না কেমন প্রতিক্রিয়া করা উচিত। জায়দান একটি হাত বাড়িয়ে যত্ন নিয়ে আমার গাল ছুঁয়ে দিল। আমার অদেখা দিকে যা আছে, তা আমি জগতের দ্বিতীয় প্রাণীকে কখনো দেখাতে পারবো না মাই ওয়াইফ। কি এমন আছে তাতে? আমার জননী, আমার স্ত্রী আর আমার পরিবার। তাদের সুখের স্মৃতি নয়। প্রত্যেকের দেয়া এমন দগদগে ঘা, যে ঘায়ের দাগ আমি অন্য কাউকে দেখিয়ে আমার আপন মানুষগুলোর সম্মানহানি ঘটাতে পারবো না। আমার অন্তরে বাঁধবে। অন্তরটা একই সাথে কুঁকড়ে এলো, আবার উষ্ণ হয়ে উঠল। গালের উপর রাখা হাতটা চেপে ধরে তাতে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বললাম, এত অব্যক্ত বুকে চেপে বাঁচো কিভাবে তুমি? একটুখানি হাসল জায়দান, অতীব দুর্লভ হাসি। ঝুঁকে এসে আমার একটা হাত নিজের বুকে চেপে জানালো, আমি বাঁচি তোমায় নিয়ে। তুমি হয়তো জানো না, তোমার অস্তিত্ব আমার কষ্টের চুম্বক। আমার সবটুকু কষ্ট তুমি শুষে নিয়ে কোথায় যে পাঠিয়ে দাও। কষ্ট আমায় আর খুঁজেই পায় না। নিজেকে আটকানো গেল না। সামনে বসে থাকা সূর্য স্বামী নামক লোকটাকে আমার এতটা আদুরে লাগলো যে নিজেকে আটকাতে পারলাম না। তার গলা জড়িয়ে ধরে কাছে টেনে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিলাম আমি। ভালোবাসা বিনিময়ের মাঝে আর কোনো তপ্ততা নেই। এ শুধুই নিখাদ অনুভূতি। জায়দান আমায় কাছে টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুবাহু জড়িয়ে ফেলল আমার চারপাশে। নিজের সঙ্গে মিশিয়ে নিল আমার অস্তিত্ব। একে অপরের মায়ায় পড়ে গিয়েছি আমরা। মায়া কাটানোর দুঃসাধ্যকার। আমার অবাধ্য হাতজোড়া জায়দানের কাঁধ পেরিয়ে কোমরে পৌঁছালো। পরনের টি শার্টের ভেতর ঢুকে গেল। সমান্তরাল উদ্রে আঙুল খেলে চলল, ছুঁয়ে দিল শক্তিশালী মাংসপেশি এবং শীতল ত্বক। ঠান্ডার উপর আমার উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল জায়দান। অজান্তেই আমার নিচের ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করল, মাই ওয়াইফ, প্লিজ। আমার হাত আরো উপরে উঠল, একেবারে জায়দানের বুকের কাছে। পাঁজরের পাশ ছুঁয়ে আবেশিত গলায় বললাম, প্লিজ ওয়াট, লাভ। জায়দানের নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। চশমার লেন্স তপ্ত অনুভবে ঘোলাটে হয়ে গিয়েছে। বাদামি চোখজোড়া কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে।
তাতে নির্লিপ্ততা নেই, আর আছে তীব্র আকর্ষণ। আমার আঙুল তার বুক পেরিয়ে উদ্রে নেমে এলো। আর সইতে পারল না বুঝি জায়দান। তার দুটো হাতই আমায় ছেড়ে বিছানার চাদর আঁকড়ে ধরল। শক্ত মুঠি সাদা হয়ে গেল তীব্র জোরের কারণে। আমি চাই না তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করো। ভারী নিঃশ্বাসের মাঝে থেমে থেমে উচ্চারণ করল জায়দান। আমার হাত নিজেদের দুষ্টুমি জারি রেখে যখন আরো নিচে নামতে চাইল, তখনই কেঁপে উঠে আমার হাত আঁকড়ে ধরে ফেলল সে। কর্কশ হয়ে আসা গুরুগম্ভীর গলায় বলল, আমি বহুবার নিজেকে আটকেছি, তবে বারবার পারবো না। দিন শেষে আমি একজন পুরুষ। তাই বলছি, প্লিজ। থামলাম আমি। ঝুঁকে এসে জায়দানের কানের লতিতে শুষ্ক এক চুমু খেয়ে ফিসফিস করলাম, বারবার ফিরিয়েছি বলে যে এবারেও ফিরিয়ে দেব, নিশ্চিত হলে কিভাবে? আমিও তো একজন নারী, তোমার বিবাহিতা স্ত্রী। জায়দান প্রথমটায় একদম নিশ্চুপ রইল। একচুল নড়ল না অবধি না, এমনকি নিঃশ্বাস অবধি আটকে ফেলল। বুঝতে পারলাম না আমার কথা তার উপর কেমন প্রভাব ফেলেছে। প্রভাবটা যে বেশ গুরুতর তা টের পেলাম তখন, যখন সে আচমকা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বিস্ময়কর শব্দ তুলে তাকালাম সামনে। আমার মাথার চুলগুলো ছড়িয়ে পড়ল বালিশের উপর। অত্যন্ত ক্ষিপ্রতায় নিজের টি শার্ট মাথার উপর দিয়ে টেনে খুলে কোথায় যেন ছুঁড়ে ফেলল জায়দান। তার মুখটা লালচে হয়ে উঠেছে। এক মুহূর্তের মাঝে বদলে গিয়েছে শান্ত সমুদ্র, উত্তাল হয়ে উঠেছে জোয়ারের ঢেউয়ে। ঠিক যেন সেদিন গাড়ির ভেতরের জায়দানকে দেখছে আমি। বুকের ভেতর দুরু দুরু অনুভব হতে লাগলো। ঝুঁকে এলো জায়দান, নিজের চশমা খুলে নেয়ার প্রয়াস না করেই আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এই চুম্বনে আর কোনো মায়া নেই, কোনো আদর নেই। আছে তীব্র আকাঙ্ক্ষা। আমার মুখটা এক হাতে চেপে ধরল সে, অন্য হাত আমার কোমরে। ছটফট করলেও নিজেকে ছাড়াতে ব্যর্থ হলাম। কিংবা হয়তো আমি ব্যর্থই হতে চাই। আমার ঠোঁট নিজের স্বাদে ভরপুর রাঙিয়ে চিবুক পেরিয়ে গলায় পৌঁছালো জায়দান। ত্বকে মোক্ষম এক কামড় বসিয়ে দিতেই আমার সমস্ত শরীর ঝনঝন করে কেঁপে উঠল। চোখে আধার দেখলাম। আহহ! আমার ব্যথাতুর চিৎকারের বিপরীতে জায়দান হিসিয়ে উঠল। লাস্ট চান্স, ওয়াইফ। কথা বলার অবস্থায় আমি আর নেই। সমস্ত জগৎ বনবন করে ঘুরছে চোখের সামনে। শরীরে খেলে যাচ্ছে একের পর এক ভূমিকম্প। ঘামের ফোঁটা জেগে উঠতে শুরু করেছে উত্তপ্ত লাভার মতন তত্ত্বক জুড়ে। অতি আবেশে জমা অশ্রু টলটল নয়নে আমি জায়দানের দিকে তাকালাম। ওই নির্লিপ্ততা মুখ, বাদামি চাহনি এবং আড়ালে কখনো না দেখানো অতীব ভালোবাসার অভিব্যক্তিকে আর উপেক্ষা করতে পারলাম না। মুখটা আজলায় তুলে নিয়ে কাপা গলায় ফিসফিস করলাম, আমি শুধু তোমার জায়দান। আমাকে তুমি তোমার মতন করে বরণ করে নাও। জায়দানের চোখজোড়া জ্বলজ্বল করে উঠল বুঝি। নাকি আমার ভ্রম কে জানে। আমার বুকে মাথা গুজে সে ঘুমিয়ে উঠল। তুমি আমায় একবারে নয়, দফায় দফায় খুন করো। অতঃপর যা হলো, তা বর্ণনা এবং অনুভবের সামর্থ্য পেলাম না নিজের মাঝে। অপার্থিব এক সুখ টের পেলাম যেন। জায়দান থেমে থাকল না। তার হাতের স্পর্শের বিচরণ ছুঁয়ে গেল আমার সমস্ত অস্তিত্বকে, সমস্ত গভীর ভালোবাসায় মোড়ানো স্থান জুড়ে। আমার উদরে গিয়ে থামল সে। শরীরে লেপ্টে থাকা নিজের টি শার্ট টেনে উপরে তুলে উন্মুক্ত করল ত্বক। বালিশ খামচে ধরলাম আমি তীব্র তাড়নায়। জায়দানের শ্বাসের তপ্ত বায়ু ছুঁয়ে গেল আমার ত্বক। তোমার পেটের এই কুচকুচে কালো তিলটা আমার কত রাতের ঘুম হারাম করেছে তা কি তুমি জানো? জায়দানের ঠোঁট ছুঁয়ে গেল আমার উদর, গভীরভাবে স্পর্শ করল তিলটাকে। অজান্তেই এক হাত বালিশে রেখে অন্য হাতে খামচে ধরলাম তার মাথার চুল। জায়দান বুলিয়ে গেল নিজের আদর। বারংবার কাঁপলাম আমি। জায়দানের কাঁধ আঁকড়ে ধরলাম। গভীর রাত পেরিয়ে যখন ভোর রাত হলো, তখন আমার বন্ধ দুই চোখের পাতা বেয়ে অপার্থিব সুখের অশ্রু গড়িয়ে নামল। নিজের ঠোঁট বুলিয়ে সেই সবটুকু শুষে নিল আমার স্বামী। তার পিঠ জুড়ে খচিত হলো আমার নখের আঁচড়ে তৈরি মহৎ চিত্রকর্ম। আর কোনো বাধা নেই। অত্যন্ত আবেগ নিয়ে আবছায়া আধারে স্বামীর মুখটা দেখলাম, ভীষণ সুখে তাকে কেমন লাগে সেই স্মৃতিটুকু নিজের অন্তরে গেঁথে নিলাম।
প্রভাতের সূর্যালোক যখন জানালা চুইয়ে রুমের ভেতর এসে পড়ছে, তখন আমি আধ জাগরণ এবং আধ ঘুমে আচ্ছন্ন। আমার পরিশ্রান্ত, শক্তিহীন শরীরটা লেপ্টে আছে পুরুষালী বুকের মাঝে। চোখ বুজে আসছে ভীষণ ক্লান্তিতে। মৃদু গুঞ্জনের মতন শব্দে শুনলাম, জায়দান নাইট স্ট্যান্ডের ড্রয়ার খুলে কিছু একটা বের করে নিয়েছে। একটা আংটি। চকচকে, ছোট্ট একটা প্রজ্বলিত নক্ষত্র বসানো বুঝি আংটির উপর। হীরা নাকি অন্য কিছু বুঝলাম না। সেই বিবেচনার শক্তি নেই শরীরে। জায়দান আমার বাম হাতের অনামিকায় আংটিটা পরিয়ে দিয়ে গাঢ় এক চুমু খেল। তারপর হাতটা নিজের খোলা বুকে ঠেকিয়ে আমায় আরো কাছে টেনে উভয়কে কম্বলের নিচে ঢেকে ফেলল। চোখজোড়া বুজে এসেছে আমার। তলিয়ে যাচ্ছি ঘুমের মাঝে। পুরোপুরি চেতনা লোপ পাওয়ার আগে কানে সুগভীর কণ্ঠটির স্নেহময় উক্তি শুনলাম। তুমি এমন এক সুমিষ্ট বিষ, যে বিষ আমি স্বেচ্ছায় বারংবার পান করতে চাই। তুই এখন আর ক্লাবে আসিস না কেন মামুর বেটা? ফোনের ওপাশ থেকে বন্ধুর কথা শুনে কপাল ঘষতে ঘষতে আয়দান উত্তর করল। তেমন কিছু না। জাস্ট ভালো লাগে না। তোর মেয়ে মানুষ ভালো লাগে না। মদ ভালো লাগে না। কবে থেকে রে? আয়দান উত্তর করার আগে থেকেই বন্ধু তার আবারও বলল। আচ্ছা যা বাদ দিলাম। আজকে রাতে আমার ফ্ল্যাটে পার্টি আছে। খাসা মাল। ওই যে, মোনালিসাদের গ্রুপ আসবে। একেবারে ইম্পোর্টেড মালও রেডি। চলে আসিস। আমি আসবো না। শক্ত গলায় জবাব দিল আয়দান। তাতে ওপাশে কিছুক্ষণ নীরবতা ভর করল। অতঃপর ভেসে এলো। টিউমার তাহলে সত্য। তুই হুজুর হয়ে গিয়েছিস। ফোনটা শক্তভাবে চেপে আয়দান কঠোর কণ্ঠে বলল। হুজুর হয়ে গিয়েছিস কথাটার মানে কি? কেউ ধর্ম চর্চা করতে গেলেই তোরা এমন ট্যাগ দিস কেন? আরে চিল চিল দোস্ত। কথার কথা বললাম। আমাদের লিডার তো তুই ছিলি। এখন লিডারহীন অসহায় হয়ে গেলাম না আমরা? একটি নিঃশ্বাস ফেলে আয়দান ব্যক্ত করল। দেখ, মানুষের জীবন সব সময় একভাবে চলে না। যদি আমাকে লিডার হিসাবে মেনেই থাকিস, তবে অনুরোধ থাকবে, যদি পারিস ওখান থেকে ফিরে আসিস। জানতাম, জ্ঞানের শরবত আমাদের উপরেও ঢালতে শুরু করবি। তাই ফোন দিতে চাইনি। নেহায়েত মিস করছিলাম। শোন, ওসব জঙ্গিদের পথ ছেড়ে আয়, বুঝেছিস? না হলে পস্তাবি। এবার না পারতে হেসে ফেলল আয়দান। বন্ধু তার হতবাক হয়ে শুনল ওই হাসির আওয়াজ। মাথা ঝাঁকিয়ে ফোনটা কানে আরো শক্তভাবে চেপে হাসতে হাসতেই আয়দান বলল। জাস্ট বিকজ আমি মেয়ে ছেড়েছি, মদ ছেড়েছি আর নামাজ ধরেছি, তাই আমি জঙ্গি হয়ে গেলাম। ওয়াও! হোয়াট আ লজিক, ম্যান! নীরবতা। আয়দান নিজের কথার পিঠে যুক্ত করল। স্টেরিওটাইপ থেকে বেরিয়ে আয়, দোস্ত। জঙ্গি তোর আমাকে তখন বলা দরকার ছিল, যখন আমি মেয়েবাজি করতাম, বাপ মায়ের টাকা উড়িয়ে পার্টিতে বিলাতাম। কিন্তু না, তখন আমি ছিলাম কুল ব্যাড বয়। জঙ্গি তারা দোস্ত, যাদের ইশারায় নাচছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। সিং দেখে আর শয়তান চেনা যায় না, শয়তান এখন স্যুট বুট পরে। তুই খুবই দার্শনিক লেভেলের কথা বলছিস। তাই নাকি? হয়তো জীবনের গণ্ডির বাইরে বেরিয়ে ভাবতে শিখেছি তাই। জীবনের বাইরে কি আছে? জীবনের বাইরে কি আছে, এই প্রশ্নের উত্তরটা যেদিন ধরতে পারবি, সেদিন তুই স্রষ্টার মন জয় করে ফেলবি। রাখি দোস্ত, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিল আয়দান। চেয়ারে হেলান দিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লম্বা ঝাঁকড়া হয়ে আসা চুলে আঙুল চালিয়ে আপনমনে খানিকটা সময় নিয়ে সে ভাবল, এই নগরে খারাপ হওয়া কতটা সহজ এবং ভালো হওয়া কতটা কঠিন। সুদ ঘুষ নেয়ার সময় সমাজ পাশে দাঁড়িয়ে হাততালি দেবে। অথচ সৃষ্টিকর্তার অনুসরণে গেলে বলবে জঙ্গি, এক্সট্রিমিস্ট। এটাই এখনকার পৃথিবী, এটাই বর্তমান জগতের নিয়ম। স্রোতের বিপরীতে চলতে গিয়ে সবটাই একটু একটু করে আবিষ্কার করছে আয়দান। মাথা ঝাঁকিয়ে সমস্ত চিন্তা ঝেড়ে সে হাতের একটা বইয়ে মনোযোগ দিল। টেবিলে স্তূপ করে রাখা আছে আরো কিছু। বিভিন্ন ধর্মাবলম্বী স্কলারদের প্রকাশিত বই এগুলো। অনেক কিছু আয়দান পড়ছে, জানছে, শিখছে। কিন্তু কোন কিছুই অন্ধের মতন বিশ্বাস করছে না।
কিছু কিছু ক্ষেত্রে গিয়ে এসব বিখ্যাত স্কলারদের বদ্ধমূল কিছু ধারণার বিপক্ষে তার মনে প্রশ্ন তৈরি হচ্ছে। সে ঠিক করেছে কোরআন পড়ার আগে সে আরবি ভাষা শিখবে। পড়ে তো সকলেই, বজে কজন অন্যান্যদের তর্জমা। উহু, সে নিজে সবকিছুর ধারণা গড়তে ইচ্ছুক। ইদানিং আরও একটা দারুণ চিন্তা মাথায় ঘুরপাক খায়। মাস্টার্স ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা হয় তার। সেখানে গিয়ে নিজের মতন করে অনেক কিছুই করতে পারবে সে। একটা সময় মনে হতো পড়ালেখার দরকার নেই, বাবার কোম্পানিতেই বসবে সে। কিন্তু এখন মনে হয় নিজের জ্ঞানের জগৎটাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন। তবে জেসমিনের থেকে এই মুহূর্তে দূরে গেলে সবকিছু কিভাবে সামলানো যাবে এই ভয়টাই তাকে ঘরে বেঁধে রেখেছে। বইটা রেখে আনমনে সে ফোনটা হাতে নিল আবার। ইদানিং ওই ডিভাইসটা খুব বেশি ব্যবহার করা হয় না। আগে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। যেন অন্তরের তাড়নায় গ্যালারিতে ঢুকল সে। এখানে একটা মাত্র ছবি আছে তার অতীতের। সেটাই ওপেন করল। চোখের সামনে ভেসে উঠল ওই অপরূপার মুখখানি। মীরা। ক্যাফের বাইরে দূর থেকে তুলেছে সে এটা বেশ কিছুদিন আগে। এখনো আয়দান সপ্তাহে একবার দুবার ক্যাফের আশেপাশে ঘুরঘুর করে আসে। এটা মীরাও জানে। কিন্তু কোনোদিন সে আর আয়দানকে কিছু বলেনি। না তো তার উপস্থিতি লক্ষ্য করেছে। মীরার মাঝেও খানিকটা পরিবর্তন এসেছে। মেয়েটা শুরু থেকে মার্জিত ছিল। সালোয়ার কামিজেই তাকে দেখা যেত বেশি। একদম বাংলাদেশি রমণী। তবে ইদানিং সে হাল ফ্যাশনের অনুকরণে হিজাব ব্যবহার করা শুরু করেছে। প্রথমে শুধু ওড়না মাথায় দিয়ে রাখত। আজকাল দেখা যায় পিন দিয়ে সুন্দর করে সতর ঢেকে আটকে আসে। সেই হিজাব এবং বড় জামা পরনে একটা ছবি আয়দান তুলেছে। রানী গোলাপি বর্ণে মেয়েটিকে দেখাচ্ছে মিষ্টি এক পরীর মতন। আয়দানের ঠোঁটে অস্ফুট এক হাসি ফুটে উঠল। বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে দিল সে ছবিতে। তোমার ক্ষমার অপেক্ষা আমায় আজীবন বাঁচিয়ে রাখুক, মীরা। বিড়বিড় করল সে। বুকের ভেতর কেমন একটা আবেগের ঢেউ উঠল। চোখ বুজে নিল সে সঙ্গে সঙ্গে। যখন চোখজোড়া খুলল, তখন বাদামি মণিজুড়ে টলটলে পানির রেখা। অশ্রু গড়াতে দিল না আয়দান। মোবাইলটা নিজের বুকে চেপে বেশ অনেকটা সময় বসে রইল। অতঃপর হাতের উল্টোপিঠে চোখ মুছে নিয়ে মীরার একমাত্র ছবিটাও নিজের ফোন থেকে ডিলিট করে দিল। ভাইজান, আপনাকে ম্যাডাম ডাকতেছে। মৃদু কণ্ঠটি আয়দানকে বাস্তবতায় ফিরিয়ে আনল। মাথা ঝাঁকিয়ে সে ফোন রেখে ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে রোজিনা। টু তুলে আয়দান বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মাথা নেড়ে রোজিনা চলে যেতে যেতে ভাবল, আগে তুই তুকারি করা ছেলেটা তাকে ইদানিং তুমি করে ডাকা শুরু করেছে। কথায় ঝাঁঝও বেশ কমে গিয়েছে। রোজিনার সঙ্গে দরকারে যেটুকু কথা বলে, তাতে ভদ্রতা থাকে। জায়দান হলে ঠিক ছিল। কিন্তু এই বাড়ির দস্যু ছোট ছেলেটা একদিন এমন হতে পারে সেটা রোজিনা কোনোদিন কল্পনাও করতে পারেনি। রোজিনা চলে যেতেই আয়দান নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। গোটা বাড়ি নিস্তব্ধ। ফাঁকা ফাঁকা। প্রাণহীন। এই বাড়িতে দম বন্ধ লাগে তার। শুধুমাত্র নিজের পিতামাতার মুখ চেয়েই সে পড়ে আছে। না হলে হয়তো বাড়ি ছেড়ে বহু দূরে কোথাও গিয়ে ঘাঁটি গাড়ত। যাযাবরের জীবনটা তাকে বেশ টানে। জেসমিনের কক্ষটা অন্ধকার। দিনের বেলায়ও ভারী পর্দা নামানো থাকে। জেসমিন কাউকে পর্দা সরাতে দেন না। আধারের জীব যেন। ওইদিন জায়দানের বাসা থেকে ফিরে আসার পর থেকে জেসমিন নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। কোথাও যান না, কিছু করেন না। আগের মতন আয়দান কি করছে, খেয়েছে নাকি ঘুমিয়েছে এসব দিকেও তার খেয়াল নেই কোনো। আয়দান নিজের, জাফর, রোজিনা এমনকি রোজিনার বৃদ্ধা মা যে শুরু থেকেই জেসমিনের পাশে ছিল, এখন বয়সের কারণে আর কাজ করেন না, তিনি অবধি বেশ কয়েকবার এসে জেসমিনকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন। অথচ লাভ হয়নি। তিনি ঘর থেকে বের হন না। কেউ গেলেও পছন্দ করেন না। আয়দান জবরদস্তি করে ঢুকে কয়েক বেলা খাবার খাওয়ায়। আজও ঢুকল সে। অন্ধকারে চোখ সয় আসতেই দেখল একদম টানটান গোছানো বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে আছেন জেসমিন। তাকে দেখতে অন্যরকম লাগছে। শাড়ির আঁচল লম্বা হয়ে ছড়িয়ে রয়েছে বিছানায়।
কোঁকড়ানো লম্বা চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে কাঁধের চারপাশে। নীরবে তিনি চেয়ে আছেন আয়নায় প্রতিফলিত হওয়া নিজের অবয়বের দিকে। জেসমিনের চেহারা এখনো বেশ সুন্দর। বয়সের ভাবটা বোঝা গেলেও কেমন স্নিগ্ধ একটা মামা প্রভাব আছে। যুবতীকালে আগুন সুন্দরী না হলেও নেহায়েত কম কিছুই ছিলেন না তিনি। অ্যালবামের ছবিতে তাই দেখেছে আয়দান। নিজের মায়ের দিকে এগোলো সে পায় পায়। মাম্মি, কি খবর, বলো। কোনো জবাব এলো না। আয়দান আরো কয়েক পা এগিয়ে শুধাল, ক্ষুধা লেগেছে। রোজিনাকে দুপুরের খাবারটা দিতে বলি। আমার হাতে খাবে। কিছু লাগবে না। আমার পাশে এসে একটু বসো। আয়দান। পারতপক্ষে জেসমিন কখনো আয়দানকে তুমি করে ডাকেন না। তুই করেই ডাকেন, ডাকতেন। তুমি বলতেন তিনি জায়দানকে। তাই এই ব্যাপারটা অবাক করল আয়দানকে। তবে নিজের কৌতূহল চেপে জননীর পাশে বসে গেল সে। একটি হাত জেসমিনের হাঁটুর উপর রাখা হাতে রাখল। বলো, আম্মু। আমাকে আম্মু ডাকবে না। ও ডাকতো। তুমি মাম্মি বলো, সেটাই ঠিক আছে। আচ্ছা, ডাকবো না। বলো, মাম্মি। তোমাকে একটা প্রশ্ন করব। করো। আমি কি ভুল? আয়দান মোলায়েম হাসল। নিজের মায়ের হাতটা চেপে জবাব দিল। মায়েরা কখনো ভুল হয় না। একদম। আমিও সেটাই ভেবে বের করেছি। আমি ভুল না। তুমি আমার মা হিসাবে ভুল নও। কিন্তু বড় ভাইয়ার মা হিসাবে ভুল। কারণ তুমি তার মা হতে পারনি, মাম্মি। ঝটকা মতন খেলেন বুঝি জেসমিন। আয়দান শুধু কাঁপুনি টের পেল তার শরীরের। আমরা কেউই ওর পরিবার হতে পারিনি। এটা ওর সফলতা এবং আমাদের ব্যর্থতা। জেসমিন আর কিছুই বললেন না। নড়লেন না। কতক্ষণ যে মায়ের পাশে চুপচাপ বসে থাকলো আয়দান, হিসাব করতে পারল না। অনেকটা সময় বাদে নীরব ঘরে এসে ঢুকলেন জাফর। কোম্পানি থেকে এসেছেন, পরনের কোট বুটে স্পষ্ট। তিনি এখন আর বিজনেস ট্রিপে মাসের পর মাস কাটিয়ে আসেন না। বাড়িতেই থাকেন। আয়দানকে দেখে তিনি খানিকটা অবাক হলেও মন্তব্য করলেন না। নীরবে এসে বিছানার একদম এক কোণায় বসলেন, মা ছেলের থেকে বহু দূরে। তারপর বললেন, ফোন করে ডাকলে। আমায় কি বলতে চাও, জেসমিন? জেসমিন দীর্ঘক্ষণ উত্তর করলেন না। অতঃপর তার কণ্ঠ থেকে ধ্বনিত হল, লেটস গেট ডিভোর্সড, জাফর। মিটিং রুম জুড়ে পিনপতন নীরবতা। শুধুমাত্র হোস্টের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে মাইক্রোফোনে। পিছনের প্রজেক্টরের স্ক্রিনে পাই চার্ট ভেসে আছে, সঙ্গে টেন্ডারের সকল তথ্য। সেগুলো ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষভাবে ক্লায়েন্টদের সামনে উপস্থাপন করছে হোস্ট ছেলেটা। তাকবির লম্বা টেবিলের প্রধান চেয়ারে বসে সবটা দেখছেন। তার বুকের ভেতর ধুকপুক করছে। এটা তার জীবনের সর্ববৃহৎ ডিল হতে চলেছে। কিছুদিন আগেই ফ্রান্সের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তার কোম্পানি। সে কোনো প্রজেক্ট এটি নয়, রীতিমতো হাজার কোটি টাকা মূল্যের সোনার হরিণ। একবার যদি এই ডিল সফল হয়ে যায়, তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তরতর করে বাড়বে কোম্পানি, বাড়বে প্রভাব প্রতিপত্তি। হাজার কোটি টাকার মাইলস্টোন ছুঁয়ে গেলে বাংলাদেশের টপ একজন ব্যবসায়িক টাইকুনে পরিণত হয়ে যাবেন তিনি। সেই স্বপ্নটাই তো বুনে এসেছেন আজীবন। অভিজাত মহলের সিংহাসনে বসে হুকুমের ছড়ি ঘোরাবেন। আগের মতন ছোট ভাইয়ের চাকরগিরি করতে হবে না বড় ভাইকে। ঠিকই তো। তাকদির তো তাকে নিজের চাকরই মনে করত। ওই তাকদির হুসেইনের থেকে তার প্রাপ্যতা অনেক অনেক বেশি। ফ্রান্স থেকে আসা ফরাসি প্রতিনিধিরা টেবিলের একপাশে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে সবকিছু শুনছে এবং দেখছে। হোস্ট প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা প্রফিট মার্জিন বাড়াতে চাইলে বাংলাদেশের এই স্থানগুলোর কনজিউমারদের টার্গেট করতে পারি। কারণ এদেশে মানুষ দেশি প্রোডাক্টের থেকে বিদেশি প্রোডাক্ট বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আমরা কনজিউমারদের। হোস্ট মাঝপথেই থেমে গেল। প্রজেক্টর স্ক্রিনে কেমন যেন ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। গ্লিচ হচ্ছে। রুকুচকে তাকবির তৎক্ষণাৎ অদূরে নিয়ন্ত্রণ প্যানেলে থাকা কর্মীর দিকে তাকালেন। হুমড়ি খেয়ে পড়ল বেচারা ল্যাপটপের উপর। তাকবির খানিকটা হেসে ডিলারদের বোঝাতে চাইলেন, সরি। টেকনিক্যাল ফল্ট। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড।
ল্যাপটপ কাজ করছে না। একজন ছুটে এসে তাকবীরের কানে ফিসফিস করে জানালো। তিনি নড়েচড়ে বসলেন। কোনোমতে নিজের রাগ লুকিয়ে দাঁতে দাঁত পিষে মৃদু আওয়াজে বললেন, কাজ করছে না মানে কি? ল্যাপটপ নিজে নিজেই চলছে। নিজে নিজে চলছে। তাকবীর কথাটা শেষ করতেই আঁতকে ওঠার ধ্বনিতে পরিপূর্ণ হয়ে গেল গোটা মিটিং রুম। লীলার সকলে বিস্ফারিত দৃষ্টিতে দেখছে স্ক্রিন। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তাজ্জব বনে গেলেন তাকবীর। সমস্ত স্ক্রিন জুড়ে ভাসছে তার নিজের একটি ছবি। সেই ছবির উপর লাল কালিতে লেখা একটি বাক্য জ্বলছে নিচ্ছে। ঠিক যেন লাল টকটকে বিপদ সংকেতের সাইরেন। আই অ্যাম আ মার্ডারার। একেবারে অতর্কিতে বেজে উঠল সাইরেন। পুলিশের সাইরেনের মতন। সমস্ত মিটিং রুম কেঁপে উঠল। কয়েকজন তো সইতে না পেরে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে পড়ল চিৎকার করতে করতে। সমস্ত মিটিং রুম ভরে গেল বিশৃঙ্খলায়। তাকবীর তখনও হতবাক হয়ে দেখে গেলেন স্ক্রিন এবং তাতে ভাষা বাক্যটি। কিছুক্ষণ পর নিজের কেবিনের প্রত্যেকটা জিনিসপত্র এদিক সেদিকে ছুঁড়ে নিজের রাগ ঝেড়েছেন তাকবীর। কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, এমন ভয়ানক অনুভূতি হচ্ছে তার। কোনোমতে ডিলারদের কিছু একটা বুঝিয়ে সরানো হয়েছে ঠিকই, কিন্তু তিনি নিশ্চিত এই ডিল আর তার কপালে জুটছে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো কখনো কাঁচা কাজ করে না। তবে ডিলের থেকেও বড় চিন্তা এখন তার সম্মান এবং রেপুটেশন। আজ মিটিং রুমে যা হয়েছে তা যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে সবকিছু শেষ। তার তিলে তিলে গড়ে তোলা প্রত্যেকটা জিনিস এক ঝটকায় ধূলিসাৎ হয়ে যাবে। স্যার, আপনি চিন্তা করবেন না। ব্যাপারটা আমরা সামলাচ্ছি। বিপরীত দিকের চক্রান্ত এবং গুজব সবকিছুই। ওনারা নিশ্চয়ই বুঝবে বড় বড় মানুষদের কত শত্রু থাকে। অ্যাসিস্ট্যান্ট লোকটা বলতেই তাকবীর খেকিয়ে উঠল। হ্যাঁ, মাথামোটা তাই করো গিয়ে। এতগুলো মাস ধরে গাধার মতন খেটেছি এই দিন দেখার জন্য। মাঝপথে ল্যাপটপ নিয়ন্ত্রণহারা হয় কি করে? চেক করে দেখো না তোমরা। আজকে আমি সবার চাকরি খাবো। সবার। বলে কয়েকটা ফাইল অহেতুক ফ্লোরে ছুঁড়ে ফেলে ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে এলেন তাকবীর। আই অ্যাম আ মার্ডারার। তাকবীরের চোখ জুড়ে এখনো ভাসছে বিশাল প্রজেক্টরের স্ক্রিনে ভেসে ওঠা বাক্যটা। কিছুতেই মাথা থেকে বের করতে পারছেন না তিনি স্মৃতিটুকু। দম বন্ধ করা ভয়ানক এক অনুভূতি। বেখেয়ালি পদক্ষেপে করিডোর বেয়ে এগোতেই সামনের দৃশ্য তাকে সম্পূর্ণ জমিয়ে দিল। দণ্ডায়মান সাবিন। মুখে বিরাট এক প্রফুল্ল অভিব্যক্তি। বাঁকা হাসিমাখা ঠোঁটে শক্তিশালী প্রভাবের অধিকারী রমণী নিজের হাতে ধরে রাখা একটা বক্স তুলে তাকবীরকে দেখিয়ে বলল, তোমার ভীষণ বিরিয়ানি পছন্দ, তাই না চাচ্ছু? আতঙ্কে শিরশির করে উঠলেন তাকবীর। তবে কি? সাবিন এগিয়ে এলো তার দিকে, পায়ের হিলজোড়া ঠক ঠক ধ্বনি তুলল শক্ত টাইল বিছানো মেঝেতে। শুনেছি, আজ তোমার ফরাসি কোম্পানির সাথে বিরাট বড় 1000 কোটি টাকার ডিল এগ্রিমেন্ট মিটিং ছিল। কংগ্রাচুলেশনস। এই দেখ, সেলিব্রেট করতে নিয়ে এসেছি নিজের হাতে রেঁধে, শুধু তোমার জন্য চাচ্ছু। তাকবীর কেন যেন আর সইতে পারলেন না। মস্তিষ্ক বুঝে ওঠার আগেই মনের আক্রোশে হুঙ্কার দিয়ে উঠলেন, সাবিন হুসেইন, আই উইল কিল ইউ রাইট নাও। আর একবার আমার স্ত্রীর উপর চিৎকার করে দেখুন, আপনার জিভ কত হাত লম্বা সেটার দৈর্ঘ্য মাপতে আমার কোনো স্কেলের প্রয়োজন হবে না। থমকে গেলেন তাকবীর। হতবাক হয়ে দেখলেন সাবিনের ঠিক পিছনে এসে দাঁড়ানো সুদীর্ঘ পুরুষটিকে। চশমার ওপাশ থেকে চেয়ে আছে শীতলতম ধারালো বাদামি তীরের ফলা। সাবিন মাথা কাত করে তাকালো তার দিকে, আবারও বলল, চাচ্ছু, বিরিয়ানি খাবে না? তার কথার পিঠে জায়দান সুগভীর হিমশীতল কণ্ঠে বলল, আমার স্ত্রী শখ করে বানিয়ে এনেছে, একটা ভাতের দানাও যদি মিস যায়, আই উইল মেক ইউ লিক হার শো, মাই ডিয়ার আঙ্কেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবিনয় অনুরোধ রইল। নতুন নতুন গল্পের জন্য চোখ রাখুন আপনাদেরই প্রিয় প্রাসাদকথনে। চলবে গল্প সমাপ্তির ওপারে। লেখনীতে জাবিন ফোরকান।